তো আমি মোহাম্মদ সাবির ইসলাম রাশেদ আপনাদের সাথে আছি নিউ ইয়র্ক থেকে। আজকে আমরা আহ, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই সফটওয়্যার টেস্টিং ক্যারিয়ারে কিভাবে ফ্রেশাররা জব পাবেন বা কিভাবে শুরু করবেন সেটা নিয়ে। তো আজকের প্রোগ্রামে আমাদের সাথে আছেন তানভীর। আহ, সে আমাদের আইটি ট্রেনিং বিডির প্রিভিয়াস স্টুডেন্ট এবং সে বর্তমানে একটা সফটওয়্যার কোম্পানিতে কিউএ হিসেবে জয়েন করেছেন। এবং আমাদের সাথে আছেন নতুন ব্যাচে ভর্তি হওয়া, আগামীকাল থেকে ক্লাস শুরু হবে এরকম একটা স্টুডেন্ট। সো সো আমরা গল্প শুনবো। আজকের প্রোগ্রামে আমরা প্রথমে আলোচনা করব কিছু টপিক নিয়ে, যে টপিক গুলোর মধ্যে আছে সফটওয়্যার টেস্টিংটা আমরা কেন ক্যারিয়ার হিসেবে চুজ করব, বা এটার ফিউচারটা কেমন, বা এটার স্যালারিটা কেমন হবে, এবং সফটওয়্যার টেস্টিং এর যদি জব পেতে হয় আমাদের আসলে কি কি পড়ালেখা করতে হবে, বা ইন্টারভিউতে কি কোশ্চেন আসে। আমাদেরকে তানভীর খুব সুন্দর করে বলতে পারবে যে সে কি কি ইন্টারভিউ ফেস করেছিল, বা কি টাইপের ইন্টারভিউ কোশ্চেন আসলে আপনারা ফেস করবেন। হ্যাঁ, তো এগুলো সে বলতে পারবে। এবং এর সাথে সাথে অনেকেই আপনারা অ্যাপ্লাই করতেছেন, দেখা যাচ্ছে রিজেক্ট হচ্ছে। সো আপনারা আজকে প্রোগ্রামে দেখবেন বা জানতে পারবেন যে সিভিটা কি থাকা উচিত, কেন আপনারা সিভি বানানোর পরে রিজেকশন হচ্ছে, এবং কি কি কারণে আসলে রিজেকশন হয়, কিভাবে সিভিটা আপনারা একটু বানালে বা কি কি থাকলে রিজেকশনটা না হয়ে আপনারা কল পাবেন। ঠিক আছে, এর সাথে সাথে আমরা কিছু চেষ্টা করবো আলোচনা করার, যে ইন্টারভিউতে মেন 5টা কোশ্চেন থাকে যেটা সবাই কমন পড়বেন। আপনারা এখানে কয়জন আছেন, যতজন আছেন সবাই এই 5টা কোশ্চেনের সম্মুখীন হবেন। তার মধ্যে যেগুলো খুব কমন: টেল মি অ্যাবাউট ইউর সেলফ, আপনি কত টাকা স্যালারি নিতে চান, আপনি কবে জয়েন করতে পারবেন, 3টা কোশ্চেন, আপনি 5 বছর পর কোথায় যেতে চান, 4টা কোশ্চেন, আর 5 নম্বর কোশ্চেন আপনি কেন এসকিউএ হিসেবে ক্যারিয়ার বেছে নিলেন, বা আপনি প্রিভিয়াসলি কোথায় জব করেছেন, কেন ছেড়ে দিলেন ইউএস কোম্পানির জবটা। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব এগুলো নিয়ে একটু আলোচনা করার। সো আমাদের খুব সময় কম, বিকজ মাত্র 1 ঘন্টা, কারণ আমাদের একটু পরে ঘুমা যেতে হবে আপনাদেরকে, সেহরির সময় আছে। আমি আর কথা না বাড়িয়ে শুরু করছি মহানুল্লাহর প্রশংসা দিয়ে। আলহামদুলিল্লাহ, ওয়ারদ দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি। এজ এ মুসলিম আমরা এভাবেই শুরু করি। তো চলুন আমরা প্রথমেই চলে যাই আপনাদের কাছে। আহ, সেটা হচ্ছে, আপনাদের কাছে কি মনে হয় সফটওয়্যার টেস্টিং এর ফিউচারটা কেমন হয়, বা আপনারা কেন এটাকে ক্যারিয়ার হিসেবে চুজ করবেন? আপনার কাছে কি মনে হয়? যে কেউ মানুষ বলতে পারেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি তো শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় সফটওয়্যার টেস্টিংটা কেন ক্যারিয়ার হিসেবে চুজ করা উচিত, বা আপনি কেন চুজ করতেছেন? আহ যদি সত্যি কথা বলি, আমি এসকিউএ কেন চুজ করতেছি, তার মূল কারণটা হচ্ছে মানে আমি চিনি কিন্তু আপনাকে প্রায় অনেক দিন, 2022 সাল থেকে আমি আসলে সাবিউল ভাইকে চিনি। সাবিউল ভাইকে চেনার মাধ্যমে হচ্ছে আমার ফ্রেন্ড সজিবুল ইসলাম স্বাধীন। তো ও হচ্ছে এসকিউএ ক্লাস করতো। তো ও প্রায় 6 মাস যাবত, 6 মাস না 4 মাসের মতো ভাইয়ের কাছ থেকে ক্লাস করে, ওর সাথে সাথে আমার আরো 2টা ফ্রেন্ড ভাইয়ের সাথে একই ব্যাচে ক্লাস করতো। ওরা মনে হয় সম্ভবত 20 বা 18 ব্যাচে ক্লাস করতো। তো ওরা আসলে 3জনই একই কোম্পানিতে জব করে, মিরপুর 12-তে, ইনোভেশন সলিউশনে। তো আস্তে আস্তে আমি আসলে সফটওয়্যার টেস্টিং জানতে শুরু করি। ফার্স্টে অতটা আগ্রহ দিইনি, কিন্তু পরে জানতে শুরু করি যে না, এটা আসলে দেখা যাচ্ছে খুব দ্রুত আসলে মানে স্যালারিটা বাড়ে, বা খুব দ্রুত আমার ক্যারিয়ারটা গড়ে ওঠে। শুরু করা যায়। হ্যাঁ, যার এটা শেখাটাও দেখা যাচ্ছে যে অন্যান্য প্রোগ্রামিং এর থেকেও অনেকটা ইজি। আবার
মানে মেইন ফ্যাক্ট হচ্ছে এটা স্যালারিটা অনেক বেশি। যদি আমি লেভেল 1 এও শুরু করি তাও দেখা যাচ্ছে যে আল্লাহ দিলে 25 থেকে 30 এর মধ্যে পাই। আর অন্য সেক্টরে ফ্রেশার হিসেবে ঢুকতে গেলে সর্বোচ্চ কত দেয়? 13 থেকে 14। তো এই ক্ষেত্রে এসকিউ এটা হচ্ছে আমার মধ্যে সবথেকে বেস্ট প্ল্যাটফর্ম। আচ্ছা, এবং যারা ডেভেলপমেন্টটাকে ভয় পান, ভালো লাগে না ডেভেলপিং কোডিং মানে সফটওয়্যার ডেভেলপিং এ যেতে, তাদের জন্য সফটওয়্যার টেস্টিং একটা ইজি ইজি গোয়িং একটা সেক্টর হতে পারে, যদিও এখানে কিন্তু অটোমেশনে কোডিং আছে এবং অটোমেশন কোডিংটা কিন্তু ফ্রেমওয়ার্ক বেস, খুবই সহজ। ওরকম প্রেশার বা ওরকম কঠিন না যেরকম হচ্ছে সফটওয়্যার ডেভেলপার দেরকে কঠিন প্রোগ্রাম করতে হয় সেরকম না, তাই না? আচ্ছা। হ্যাঁ, আসলে সেটাই। মানে আমি যতটুকু দেখছি সত্যি কথা বলতে, মানে আমার ফ্রেন্ডদেরকে আপনার কাছে ক্লাস করে, মানে ওরা আমাদেরকে বলতো, আমরা ফার্স্টে দেখা যাচ্ছে ওভাবে গুরুত্ব দেইনি, কিন্তু ওরা দেখা যাচ্ছে যে 4 মাস পর ক্লাস করে একটা ভালো সফটওয়্যার কোম্পানিতে মানে জব করতেছে। এটা আসলে একটা অন্য একটা ব্যাপার। ঠিক আছে, হ্যাঁ, একটা সফটওয়্যার কোম্পানিতে এসকিউ তে লেভেল 1 এর জব পাওয়া। আর সব থেকে বড় বিষয় হচ্ছে মানে ভাইয়ের রেফারেন্সটা অনেক বড়। আমরা আসলে কি আগে টেকনিক্যাল রেফারেন্সটা এরকম বিষয় যে ধরেন আপনি যেমন এখানে কোর্স করে আপনি জব পান, তো দেখা যাচ্ছে আপনি ধরেন আমাদের ব্যাচ 1 এর স্টুডেন্ট বা ব্যাচ 5 এর স্টুডেন্ট, হ্যাঁ। সো আপনারা এরকম অনেক পুরাতন স্টুডেন্ট আছে যারা কিন্তু কোম্পানিতে, অনেক কোম্পানিতে জব করতেছে, 550 জনের বেশি জব করছে। তো এরা কি করে, এরা হচ্ছে আমাদের কাছে বলে যে ভাই আমাদের কোম্পানিতে নতুন এসকিউএ এটা জব ওপেনিং হয়েছে, আপনারা কাইন্ডলি একটু স্টুডেন্টকে বলেন জবে অ্যাপ্লাই করতে। তখন আমরা আসলে রেফারেন্স এইভাবে দিয়ে থাকি যে এই কোম্পানিটা আমাদের কিউএ লিড বা সিনিয়র কিউএ আছে, তোমরা এর কাছে সিভি দাও। তখন ওই কিউএ বা কিউএ লিড সিভি ধরেন 50টা সিভি থেকে ধরেন যদি এইচআর কে দেয়, তখন তারা হয়তো বা এইচআর এই সিভি গুলোকে প্রায়োরিটি দেয়। তো এটা এইভাবেই আসলে মূলত রেফারেন্স গুলো হয়ে থাকে। তো আসলে হ্যাঁ, আপনার প্রশ্ন উত্তরটা আমি দেখেছি, শুনেছি, আমরা বুঝতে পেরেছি যে আসলে আপনি দেখছেন যে আপনার কাছের বা ফ্রেন্ড সার্কেলরা হ্যাঁ, খুব ওরা ভাই সহজে আমার পড়ালেখা করে। 3টা ফ্রেন্ডে একই কোম্পানিতে জব করে, একসাথে জব করে, একসাথে থাকে। মানে আচ্ছা, জিনিসটা খুব অন্য একটা বড় আচ্ছা, একটা বুঝতে পারছি। আসলে তাই স্টার্টিং এ সফটওয়্যার টেস্টিং এর জব অনেক অ্যাভেলেবল এবং সহজ, এবং মোটামুটি একটি স্ট্যান্ডার্ড একটা ফরম্যাটে আছে বা স্যালারিতে আছে। ধন্যবাদ। আচ্ছা, আমরা যে আহ, পরবর্তী যেটা আলোচনা করতে চাই যে এই ইন্টারভিউ গুলো কেমন হয় বা জব পাওয়া গুলো, জবের কোশ্চেন গুলো কেমন হয়, হ্যাঁ। আপনার আমাদের তো গুগলে আপনি যদি এখনো সার্চ দেন এসকিউএল জব স্যালারি, আপনি কিন্তু দেখবেন মোটামুটি স্টার্টিং এ যারা ইন্টার্ন করেন তারা কিন্তু 10 থেকে 15 হাজার টাকা পান। যারা জুনিয়র হিসেবে জয়েন করেন তারা মোটামুটি আহ ওইরকম 25 থেকে 35 হাজার টাকা জয়েন করেন, হ্যাঁ। কোম্পানির ভিতরে এটার স্যালারি রেঞ্জটা ডিফারেন্ট হয়। কিন্তু আহ, এই যে জবটা আপনাকে পেতে হলে আপনাকে কি কি পড়ালেখা করতে হবে, কি কি স্কিল থাকতে হবে এবং কি টাইপের ইন্টারভিউ দেখা ফেস করতে হবে। তো আমাদের সাথে আমাদের তানভীর উপস্থিত আছে। তানভীর, আমাকে শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আমার আচ্ছা, কথা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তানভীর হচ্ছে আমাদের আইটি ট্রেনিং বিডির স্টুডেন্ট, আগের ব্যাচের স্টুডেন্ট, এবং সে বর্তমানে জব করতেছে। আমরা সে প্রাইভেট, স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি, তার পরিচয়টা তার কাছে আমরা শুনে নেই। তানভীর, তোমার পরিচয়টা একটু দিয়ে শুরু করো। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে তানভীর তাইম। তো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিউবিটি স্টুডেন্ট। সো আশা করি এখানে অনেকে হয়তো বা জানি না আসলে বিউবিটি স্টুডেন্ট আছেন কিনা। আর আমি এখন জব করতেছি এম্পাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেড। আর পাশাপাশি আছি হচ্ছে ইউনিসেফের সাথে রিসার্চ শেয়ার। তো বেসিকলি আমার জব এক্সপিরিয়েন্স অলমোস্ট 4 ইয়ার্স, নিয়ারেস্ট 4 ইয়ার্স। তো আইটি ট্রেনিং বিডির সাথে আমার কানেক্টিভিটি হচ্ছে এরকম, মানে আমাদের একটা ফাউন্ডেশন ছিল, হালাল সেবা ফাউন্ডেশন। সাবিল ভাই বেসিকলি আমাদের সাথে ফান্ড কালেকশনে অনেক হেল্প করতো। তো সেই সুবাদে আমরা অনেক জায়গাতে পণ্যার্থীদের টান দেওয়া বা ন্যাচারাল ক্যালামিটি যেগুলো হয় সেগুলোতে আমরা একসাথে কাজ করতে পারতাম। তো ওইখান থেকে কমিউনিটি বিল্ড হয়। তো কমিউনিটি বিল্ড থেকে সাবিল ভাইয়ের সাথে পরিচয়, দেন কিভাবে রিলেটেড কাজকর্ম ওখান থেকে শুরু হয় আর কি। সো এবার বেসিকলি আজকে এই যে ওরিয়েন্টেশন সেশন, আমার মনে হয় আজকে ওরিয়েন্টেশন সেশন, তাই?
সাবিল ভাই? একটা ওয়েবিনার, হ্যাঁ। সো Webinar। ওয়েবিনার, হ্যাঁ, আমাদের ইয়াটা ছিল, টপিকটা ছিল ফ্রেশাররা কিভাবে জব পাবে বা কি কি কোশ্চেন আসে। ওকে। হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে যে যে তোমার কোন ব্যাচে ছিল, তুমি মনে আছে তোমার ব্যাচের কথা? অনেক আগের কথা মনে হয় এটা। ভাই এটা মনে হয় 11 কি 12 এরকম বা 11-12 13 ব্যাচের, হ্যাঁ। আমার এরকম যতটুকু মনে পড়ে, আমরা 2022 সালে একবার সিলেটে মনে হয় খুব বন্যা হয়েছিল, তাই না? সিলেটে 2022 সাল থেকে, রাইট? 22 সালে চরম বন্যা হয়েছিল। ওই সময় আমি বাংলাদেশে থাকতাম। তো আমরা কি করলাম, যে সবাই মিলে টাকা পয়সা একটু জোগাড় করি, যারা জব করি, আমার ফ্রেন্ড সার্কেল কিছু আছে যারা আসলে জব করে, এদের কাছ থেকে বললাম যে চলো ভাই, খুব অবস্থা খারাপ, কিছু টাকা পয়সা আমরা মানে জমায় তারপরে যাই। তো আমরা আলহামদুলিল্লাহ প্রায় 1 লাখ টাকার কাছাকাছি, তখন আমি বাংলাদেশে ভালোই স্যালারি পেতাম, আমি রবিতে জব করতাম, হ্যাঁ। তো আমিও আমার স্যালারি থেকে টাকা নিলাম, তারপরে আমার কিছু ফ্রেন্ড সার্কেল এরকম দিলাম। আর তখন আমার ভাই তো আমেরিকা থাকতো, তখন ভাইয়ের কাছে মানে সবার কাছে বললাম যে যে টাকা নিয়ে আমরা এখন, টাকা যে হাতে আসলো, কিন্তু টাকা দিয়ে তো আপনি বন্যার্থ মানুষের কাছে যেতে পারবেন না, বন্যার্থ যেতে পারবেন, শুধু টাকা দিলে হবে না, লোকবল লাগবে। তখন আমি বিউবিতে আইটি ক্লাবে, সাব্বির ছিল তখন প্রেসিডেন্ট, আর তারপর ছিল, হ্যাঁ, আমরা তানভীর ছিল, হ্যাঁ। গ্রুপে ছিলাম আর কি, সো গ্রুপ থেকে হ্যাঁ, কমিউনিটি করি। রাইট রাইট। তো এই যে শুরু হলো, আমরা কি বলে সবাই মিলে চেষ্টা করলাম যে আহ, একসাথে গেলাম, টাকা মানে খাবার টাবার প্যাকেট করলাম। তারপরে আপনার গেলাম সেই বন্যাত জায়গায়, কিন্তু ওখানে গিয়ে দেখি যে কি রাস্তা ব্লক, রাস্তা আর যায় না, কি একটা অদ্ভুত একটা ব্যাপার। মানে পরে ওইটা আমরা আমাদের, ওখানে এটা আমাদের জন্য ফার্স্ট ছিল আর কি। ফার্স্ট, তো জীবনে অল প্রথম আমি রাইট। এত দুর্গম জায়গায় গেছি আমরা, যেখানে আসলে অন্যরা যাচ্ছে আমাদের কথা ছিল ইভেন এরকম। মজার বিষয় হচ্ছে যে এই আমাদের এই হালাল চাবা ফাউন্ডেশনে আমরা তখন 8 থেকে 9 জনই গেছি। তো প্রবলেমটা হচ্ছে 8 থেকে 9 জনের ভিতরে একজন কি 2 জন সাঁতার পারতো, আমি নিজেও পারতাম না, অথচ আমরা নৌকা দিয়ে এমন এমন জায়গায় গেছি তার নিচে 450 ফিট পানি ছিল। আরে বাট আচ্ছা, এটা আমরা মনে হয় ওই যে টপিক থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, যাই হোক, আমরা আসলে টপিকে ফিরে আসি। ওই জায়গা সরি। থেকে হয়েছে, রাইট? আচ্ছা, কমিউনিটি ওই জায়গাতে হয়েছে। ওখান থেকে তারপরে ওরা তখন স্টুডেন্ট ছিল, মানে আপনাদের মতন হ্যাঁ, যারা আমি তখন রানিং তারপরে স্টুডেন্ট। বেরোবো বেরোবো ভাব আর কি। হ্যাঁ, তারপরে ওরা পাস করার পরে তারপরে আমাদের এখানে কোর্সটা করে তারপরে আলহামদুলিল্লাহ জব পাই। তো তোমার প্রথম জবটা কি ছিল, কি টাইপের ইন্টারভিউ গুলো এসেছিল, যদি একটু বলতে। ওকে, আমি এটাতে এখন যে এম্পাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেড আছে, সো এটা হচ্ছে কি আমার সেকেন্ড জব। এর আগের জব ছিল হচ্ছে এমবাইটি। তো বেসিকলি প্রবলেম কোশ্চেন, আমরা এখন কথা বলতেছি হচ্ছে ইন্টারভিউ কোশ্চেন নিয়ে। তো ইন্টারভিউ কোশ্চেনটা ডিপেন্ড অন ইউর সিভি। মানে তুমি সিভিটাকে আসলে কিভাবে স্ট্রাকচার করতেছো, right? তার মানে আমরা যদি ফ্রেশার হই, আমরা তো সবাই ফ্রেশার, রাইট? সো যদি ফ্রেশার হই, ফ্রেশারের ভিতর দিয়ে আমাদের কোন একটা ইন্ডাস্ট্রি লেভেলের সাথে কমিউনিকেট হয় সিভি দিয়ে। মানে আমার সিভিটা আর হচ্ছে আমার ইন্ডাস্ট্রি আর আমি, এই তিনটার মাঝখানে ব্রিজ পয়েন্ট হচ্ছে সিভি। সো সিভিটা কেমন হওয়া উচিত, এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটার উপর ডিপেন্ড করে কোশ্চেন করে। তো এমবেডের কোশ্চেন টোশ্চেন আমি ভুলে গেছি কেমনে কি কোশ্চেন করছিল, দুটো তিনটা সেশন নিয়েছিল ভুলে গেছি, বাট লাস্ট এম্পাওয়ার সোশ্যালে ওইটাতে তো আমি এখন আছি আপাতত। তো ওইখানকার কিছু কোশ্চেন যদি বলি, তারপরেও মনে নাই, যতটুকু হয় অ্যানালিটিক্যাল কোশ্চেন, কয়েকটা ফেজে ইন্টারভিউ দেওয়া লাগছে, স্ক্রিনিং টেস্ট দেওয়া লাগছে। তো এখানে বেসিকলি হচ্ছে এসডিটির কাজ করা লাগে, মানে সিআইসিডি পাইপলাইন দিয়ে যে সমস্ত ডেভেলপিং ফেজ গুলো আসে, সেগুলার ইউনিট টেস্ট গুলা করা লাগে, ফাংশনাল টেস্ট করা লাগে, ইউআই টেস্ট করা লাগে। তো আমরা তো যেটা হয় আহ, কি বলে, এই ইউনিসেফের সাথে ম্যাক্সিমাম কাজ আমাদের, তো ওদের রিকোয়ারমেন্ট অনেক হাই থাকে, ওগুলা বেশি কাজ করা লাগে, এখন সিস্টেম ডিজাইন নিয়েও কাজ করা লাগে আর কি। ইন্টারভিউ কোশ্চেন গুলো আসলে ওই রিলেটেডই হয়ে আসছিল, হেলথ সেক্টর নিয়ে কাজ করা হয়। তো এর মাঝখানে আরো কয়েকটা ইন্টারভিউ দিয়েছিলাম, আমি গল্পটা শেয়ার করবো আস্তে আস্তে। তো আমার লাস্ট যে কোম্পানি, সেই কোম্পানির ইন্টারভিউ প্রসেসটা বলি। এরা যেহেতু হেলথ সেক্টর নিয়ে কাজ করে, তো ফার্স্ট স্ক্রিনিং এ তো এইচআর থাকে, এইচআর আপনার চেহারা সুরত দেখে, সিভি টিভি দেখে আপনাকে ডাকবে। মানে সিভির চেহারা সুরত দেখে আপনাকে ডাকবে কি ডাকবে না। আমি যখন ইন্টারভিউ দিয়েছি, আমার পজিশনে সিভি পড়ছিল 22,000। তো সেখান থেকে কল করছিল 43 জন কি 45 জন, আমি পরে শুনতে পারছি আর কি। 43 জন 45 জন, এর মাঝখান থেকে 2 জন নিছে। তো আলহামদুলিল্লাহ ওই 2 জনের ভিতরে টিকতে পারছি। তো আলহামদুলিল্লাহ। আহ এটা আসলে আমার এখন 1 ইয়ার 3 মান্থস চলতেছে আর কি। তো প্রবলেমটা হয় কি, যে আমার সিভিটা কিরকম তার উপর ডিপেন্ড করে আমাকে কোশ্চেন করবে। তার মানে আমাকে সিভিটা বানাইতে হবে
আমি একটা সার্কুলার দেখতেছি ফাট করে যদি অ্যাপ্লাই করে দেই, তার মানে এই না যে আমার আসলে সিভিতে ডাকবে, ওই জায়গাটাতে একটা হতাশ পয়েন্ট থাকে। আরে আমি তো অ্যাপ্লাই করছি, হতাশ হয়ে গেছি, আমার তো ডাকতেছে না। রাইট, সাবিল ভাই মনে হয় এগুলো আরো ডিটেলস শেয়ার করতে পারে, উনি আরো দেখে। তো এই সিভি গুলাতেও আমাদেরকে আসলে খেয়াল রাখতে হবে যে আমি যে কোম্পানিতে অ্যাপ্লাই করতেছি ওরা আসলে কি ধরনের কোয়েশ্চেন গুলা করতে পারে, বা ওরা আসলে কি চায়। ওরা আমি অ্যাপ্লাই আমাকে যে ডাকবে, ডেকে ওরা আসলে কি ধরনের কোয়েশ্চেন করবে সেটা ডিপেন্ড করে আমার সিভির উপরে। আমাকে যে কোয়েশ্চেন, ওরা তো হেলথ সেক্টর নিয়ে কাজ করে, তো যেহেতু কিউএ, ফার্স্ট স্ক্রিনিং সেটের কথা মনে আছে, এরকম একটা কোশ্চেন করছিল যে ধরো তোমাকে একটা আমি অ্যাপ টেস্ট করতে দিলাম, যেটা কাজ হচ্ছে টেলিমেডিসিন সার্ভিস দেওয়া, দ্যাটস মিনস হচ্ছে কোনো ডাক্তার কোনো রোগীকে সেবা দেবে। সরি বার এই কোশ্চেনটা আমি আপনাদের কাছে ওপেন করি, যে কেউ কি একটু বলতে পারবেন, ধরেন আপনি একটা টেলিমেডিসিন অ্যাপ টেস্ট করতেছেন লাইক দ্যাট, আপনার ডক টাইমের নাম শুনছেন, যদি রিপ্লাই করতেন মাইক অন করে, ডক টাইম অ্যাপের কথা নাম শুনছেন? হ্যাঁ শুনছি, আমি শুনছি। ওকে, থ্যাংক ইউ ভাই। ওই তো ডক টাইম অ্যাপ কি করে, টেলিমেডিসিন সার্ভিস দেয়। তো একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে ধরেন আপনাকে ডক টাইম এর মতন একটা অ্যাপ আমি টেস্ট করতে দিলাম, আপনাকে ইন্টারভিউ কোশ্চেনে জাস্ট দুইটা তিনটা ওয়ার্ডে আপনাকে তার মাইন্ড গ্রো করাইতে হবে, তার মাইন্ডটাকে অ্যাট্রাক্ট করাইতে হবে যে ওকে ফাইন, একে আমি ফার্দার কোশ্চেন করবো কি করবো না, একটা কোশ্চেন। সো ওই পিক পয়েন্ট আপনি যদি তাকে অ্যাটাক করাইতে পারেন, তাহলে নেক্সট কোশ্চেন গুলো আপনার জন্য সহজ হবে, সেও কোশ্চেন করে মজা পাবে। মানে ব্যাপারটা হচ্ছে ইন্টারভিউ যে নিবে আর হচ্ছে আপনি, সো দুইজনের কোশ্চেন আনসার করা, কোশ্চেন আনসার করা, দুইটার আরামের পয়েন্ট থাকতে হবে। তো এবার এই কোশ্চেনটা আমি করি যে আপনি একটা টেলিমেডিসিন অ্যাপ টেস্ট করতেছেন, সো এটার একটা টেস্ট কেস বলেন, ঠিক আছে? সো সবার কাছে ওপেন কোশ্চেন, আমি হয়তো চ্যাট বক্সে রিপ্লাই নিলে বেটার হয়, রাইট? অনেকে আসলে বেশি ইয়া নলেজ নেই, তো দেখা যাচ্ছে তারা হয়তো বা বলতে পারবে না। তবে একটা আমরা যারা সমস্যা নাই, যে একটা টেলিমেডিসিন অ্যাপ টেস্ট শিক্ষা করতে নিয়ে গেলে আসলে অনেকের ইয়া নাই, কি বলে আইডিয়া নাই। ঠিক আছে, এরা তো অনেক ফ্রেশার না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে তবে পারছি, সমস্যা নাই। ফেসবুকের লগ ইনটা নিয়ে সবারই আইডিয়া আছে, কারণ লগ ইন তো আমরা সবাই করি। তো লগ ইন হ্যাঁ নিয়ে কি কি টাইপের ইয়া হতে পারে, টেস্ট কেস হতে পারে, হ্যাঁ, সেগুলো যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, তুমি জিজ্ঞেস করো সবাইকে, আই বিলিভ সবাই বলতে পারবে। যেমন লগ ইনে ভুল আইডি দিয়ে দেখতে পারি, ভুল পাসওয়ার্ড দিয়ে দেখতে পারি, অথবা দুইটাই ভুল দিয়ে দেখতে পারি, তাই না, ফাঁকা লগ ইনে দিয়ে দেখতে পারি। সো এরকম অনেক কিছুই আমরা দিয়ে দেখতে পারি, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। হ্যাঁ, বা টেস্ট কেস কিভাবে লিখবা, এই টেস্ট কেসটা কিন্তু আমরা ক্লাসের মধ্যে দিয়ে শিখিয়ে দিতে না। যেমন হ্যাঁ আপনারা কি প্রথমে যে সিভিটা আপনারা মানে অ্যাপ্লাই করবেন, এই সিভিটা নিয়ে আমরা আলাদা একটা ক্লাসই তোমাদেরও নিয়েছিলাম, তাই না? তানভীর, মনে আছে? রাইট, সিভিতে ওই তো ওইটাই বললাম যে ওই এটার ব্রিজ পয়েন্ট হলো সিভিটার উপর ডিপেন্ড করে কোশ্চেন পাবে। হ্যাঁ, এই সিভির কথা শুনে ভাই আমার একটা জিনিস মনে পড়লো, যে আমার ফ্রেন্ড বলছিল যে ওদের আপনাদের সেকেন্ড ক্লাসই হচ্ছে সিভি রিভিউ নিয়ে, যে মানে কার সিভিটা কত অ্যাট্রাকটিভ সেই জিনিসটা নাকি আপনারা রিভিউ করে দেন। এটা কিন্তু অনেক একটা বড় বিষয়। অ্যাট্রাকটিভ মানে কি? অ্যাট্রাকটিভ মানে হলো যে আপনার সিভিতে লোড টেস্টিং, ম্যানুয়াল টেস্টিং এর পরে 7টা প্রজেক্ট করা যায়, শুধু একটা ম্যানুয়াল টেস্টিং এর পরে 7 থেকে 8টা প্রজেক্ট আমরা দেখাবো কিন্তু। হ্যাঁ, তো তারপরে ধরেন একজন ম্যানুয়াল টেস্টিং শুধু টেস্ট কেস আর বাগ রিপোর্ট দিয়ে দেখা দিল, শেষ। কিন্তু আপনি ম্যানুয়াল টেস্টিং এর উপরে মাইন্ড ম্যাপ, টেস্ট প্ল্যানিং, টেস্ট ম্যাট্রিক্স, টেস্ট সামারি, বাগ রিপোর্টিং, ঠিক আছে, টেস্ট স্ট্র্যাটেজি, তারপরে ধরেন টেস্ট প্ল্যানিং, এরকম 8টা যদি আপনি প্রজেক্ট করেন আর আরেকজন শুধুমাত্র 2টা প্রজেক্ট করলো, তাহলে আপনি কিন্তু এখানেই বুঝতে পারছেন যে আপনি নিজে বুঝতে পারছেন যে সিভিটা কিন্তু দুই জায়গাতেই আপনার পার্থক্য আপনি বুঝতে পারবেন। এবং তাহলে যদি 22,000 থেকে যদি ধরেন 100 জনকে বা 50 জনকে কল দেয়, তাহলে কাকে দিবে? যার সিভিতে প্রজেক্ট কিন্তু বেশি তাকে কিন্তু শর্ট করবে, তাই না? সবাই তো এটা ক্লিয়ার? ওই তো এরকম আছে আর কি। এখন তো আবার একটু চেঞ্জ হয়েছে, ট্রেন্ড চেঞ্জ হয়। সো এটা আসলে ডিপেন্ড করে, আপনারা ইন্টারভিউ দিতে দিতে ট্রেন্ডটা বুঝতে পারবেন। সিভিটা ট্রেন্ড হচ্ছে এআই ট্রেন্ড। ওই এআই প্রথমেই চেক করে দেয় যে আপনার সিভি, ধরেন আপনি এখন এসকিউ এর জন্য অ্যাপ্লাই করতেছেন, আপনি আপনার সিভিতে রাখছেন ইউনিভার্সিটি লাইফে আপনি একটা ওয়েব ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট করেছেন। হ্যাঁ, ওই প্রজেক্টটা আপনি দিয়ে রাখছেন, ঠিক আছে, ওরকম 4টা প্রজেক্ট দিয়ে রাখছেন ইউনিভার্সিটি লেভেলে, আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্টের 4টা প্রজেক্ট করেছেন বা ডাটাবেজের প্রজেক্ট করেছেন, ওগুলো দিয়ে রাখছেন, কিন্তু এসকিউ এর কোনো প্রজেক্ট আপনি দিয়ে রাখেননি। তাহলে আপনাকে এসকিউ তে ওই এআই আগে আপনাকে কি করবে, বাদ দিয়ে দিবে,
যে দেখা যে আপনার কোনো এসকিউএল এর প্রজেক্ট নাই, কিন্তু আপনার কাছে যদি জেমিটার প্রজেক্ট থাকে, এপিআই টেস্টিং এর প্রজেক্ট থাকে, সরি আপনার পোস্টম্যানের দিয়ে এপিআই টেস্টিং এর প্রজেক্ট থাকে, তারপরে আপনার যদি ডাটাবেস টেস্টিং এর প্রজেক্ট থাকে, আপনার ওয়েব অটোমেশন সেলেনিয়াম প্রজেক্ট থাকে, তাহলে আপনাকে কি করবে, প্রথমে এইগুলো থাকলে সিভিতে আপনাকে ডাকবে। আর এগুলো প্রত্যেকটা প্রজেক্ট আপনাদেরকে আমরা ক্লাসের মধ্যে শিখিয়ে দিয়ে থাকি। তানভীর, রাইট। আপনারা এই আইটি ট্রেনিং বিডিতে যদি ওয়েলকাম, অলরেডি মনে হয় আপনারা ওয়েলকাম, রাইট? সো ওরিয়েন্টেশন হচ্ছে, নেক্সট ক্লাস মনে হয় শুরু ওয়েবিনার হবে। হচ্ছে একটা। ওয়েবিনার হচ্ছে। সো ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে আপনারা আইটি ট্রেনিং বিডিতে যেটা পাবেন সেটা হচ্ছে যে এই যে ট্রেন্ড চেঞ্জ হয়, আমার সময় যেমন ট্রেন্ড ছিল এখন কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, রাইট? সো ট্রেন্ড চেঞ্জের সাথে আইটি ট্রেনিং বিডি গুলা কিন্তু আপডেট করে নিজেদেরকে। তো নিজেদেরকে যেটা আপডেট করে, তার মানে টিল নাও আমি কিন্তু এখন আমার সিভি আপডেট করি। দ্যাটস ওয়াই যে এমন না যে আইটি ট্রেনিং বিডি থেকে আপনি সিভি আপডেট শিখে গেলেন সো এটাতে কাজ চলে গেল, এমন না। সো আইটি ট্রেনিং বিডিতে সাপোর্ট পয়েন্ট পাবেন কি, আর টিল নাও আপনি যতবার সিভি আপডেট করবেন ততবার আইটি ট্রেনিং বিডি থেকে সিভিটাকে আপনি রিচেক করায় নিতে পারবেন, এমন না শুধু এই চেক করলেন হয়ে গেল। সো হিউম্যান চেক এর ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু এটা ব্রিজ পয়েন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, এই সাপোর্টটা আপনি বিডি থেকে পাবেন। ওকে, সো আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, আইটি ট্রেনিং বিডিতে একটা গ্লোবাল কমিউনিটি আছে। সো শুধুমাত্র হয়তোবা সাবিল ভাই বলতেছে মানে যে ন্যাশনাল কমিউনিটি, এমন না, গ্লোবাল কমিউনিটি আছে, কারণ অনেক স্টুডেন্ট আছে ফ্রিল্যান্সিং করে, রাইট? সো গ্লোবাল কমিউনিটি থেকেও আপনি জব অফার গুলাতে রেফারেন্স পাবেন। যদিও রেফারেন্স এটা এখন ট্রেন্ড চেঞ্জ হয়েছে, যে রেফারেন্স হলেই যে জব হবে এমনটা গ্যারান্টি কেউ দিবে না, রেফারেন্সে আপনি সিভিটাকে ডাকবে। তার মানে ওই সিভি দেখার পরে আপনাকে কিন্তু কোশ্চেন আনসার গুলা আপনাকে নিজেকেই বিল্ড করতে হবে। প্রচুর প্রচুর পরিমাণে এখন হয়েছে কি, যে প্রচুর পরিমাণে সিভি পড়ে কিউ এর জন্য। এই ধরেন যে ডেভেলপিং এর জন্য একটু কম পড়তেছে, অন্যান্য সেক্টর গুলোর জন্য কম পড়তেছে, কিন্তু কিউ এর জন্য প্রচুর সিভি পড়ে। সবাই কিউ তে আসতে চায়, শুধুমাত্র যে সিএসসি পাস করছে বা ট্রিপল তে পাস করছে এরা যে শুধুমাত্র কিউ তে আসতে চায়, নট লাইক দ্যাট। অন্যান্য ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট গুলো কিউ তে আসতে চায়, ওরা ইন্টারেস্টিং পয়েন্ট পায়। সো হোয়াটএভার, তোমার কম্পিটিটিভ জায়গা, নিজেকে আপডেট করার জন্য অনেক বেশি কম্পিটিটিভ জিনিসগুলা শিখতে হবে। সো ওই শিখার পয়েন্ট গুলা আইডেন্টিফাইং বিটিতে ট্রেন্ড অনুযায়ী, রাইট? সো আমি আবারও বলতেছি, ট্রেন্ড অনুযায়ী চেঞ্জ হয়। আপনি অনেকগুলা ই পাবেন, কি বলে, ওই কোর্স শেখানোর জন্য জায়গাগুলা পাবেন, সেই জায়গাতে আপনি ট্রেন্ড অনুযায়ী চেঞ্জ হয় এমন পাবেন না। তারা গদবাদা কিছু কোশ্চেন রেডি করছে, গদবাদা ট্রেন্ড গুলা ফলো করে, মানে আগে যা করতো তাই। সো ওই জায়গাটা থেকে স্টুডেন্ট গুলা হতাশ হয়। বাট ট্রেনিং বিডি যেটা করে, ট্রেন্ড অনুযায়ী ওরা নিজেদের কোর্স স্ট্রাকচারটা চেঞ্জ করে। সো এটা একটা প্লাস পয়েন্ট। আপনারা যদি এটাতে আসেন তাহলে হয়তোবা আরো ভালো পাবেন ইনশাল্লাহ। ফিউচার কেমন এসকিউএল যে যারা এখানে আছে ফ্রেশার হিসেবে, যারা মানে এসকিউ হিসেবে নিবে, এটা তাদের মানে আজ থেকে 5 বছর পরে ফিউচারটা কেমন হবে তাদের ক্যারিয়ারে? এই কোশ্চেনটা তাদের মাঝখান থেকে আসা হচ্ছে যে আপনারা কি চিন্তা করেন। আমি আমি অবশ্যই অ্যান্সার দিব। আপনারা কি চিন্তা করেন যে 5 বছর পরে এআই এর যুগ আসছে, তো এখন তো জেনারেটিভ এজেন্টিক এআই গুলা চলে আসছে। সো এই এআই দুনিয়ায় আপনারা কি যে আসতে চাচ্ছেন, সো আপনাদের ধারণা কি? কারো কোনো মতামত ওপেন আছে? কোশ্চেন, ইটস ওপেন কোশ্চেন। I know this is a basic question, so আনমিউট করে বলতে পারে আপনারা চাইলে। ওকে, সো সবাই মিউট করে আনমিউট করে বলতে পারেন ওপেন কোশ্চেন। ওকে, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। ভাইয়া আমি তো ফ্রেশার, মানে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছি। তো আমি জবের জন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করছি বিডি জবস থেকে। তো এটা হঠাৎ করে ফেসবুকে একটা অ্যাড থেকে আপনাদের এই ইয়াটা আসছে আমার কাছে। তো আমি এখানে জয়েন হওয়ার পরে তো এই এটা আসলো। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের এই মানে কোর্সটা করলে ফ্রেশারদের জন্য চাকরির সম্ভাবনা কিরকম? আমার কথা যে আই নিড এ জব, আমার একটা জবের খুবই দরকার। তো আমি জবের জন্য আপনাদের এই যে কোর্সটা করব, এটা নিশ্চয়তা কি দিচ্ছে যে আমরা আসলে জব পাবো? আচ্ছা, আমি একটা অ্যান্সার দিই। সেটা হচ্ছে যে দেখেন, আপনার জব দরকার, এটা ফার্স্ট অফ অল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা অশেষ শুকরিয়া আদায় করতে হবে যে আপনি বুঝতে পারছেন যে আপনার জব করতে হবে। তার মানে এটা আসলে একটা রেজিক পয়েন্ট। রেজিক পয়েন্টটা
কখন রেজিক আসবে আপনার কাছে আর কি রেজিক আসবে সেটা প্রিডিফাইন, অলওয়েজ রিটেন প্রিডিফাইন। তো আপনি যদি চিন্তা করেন যে আপনি কোর্স করলেন, ঠিক আছে, কোর্স করার সাথে সাথে আপনি জব হবে, এইরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না। আপনাকে বিশ্বাস রাখতে হবে, যে রেজিকের প্রতি রেসপেক্ট রেখে বিশ্বাস করতে হবে যে আমি যেটাতে চেষ্টা করতেছি সেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাকে ভালো একটা রেজিকে ব্যবস্থা করে দিবেন। এই বিশ্বাসটা নিয়ে শুরু করতে হবে। এটা হলো গিয়ে প্রথম পয়েন্ট। ওকে, সো সেকেন্ড পয়েন্ট হচ্ছে আইটি ট্রেনিং বিডি অনেক বেশি মানে কমিউনিটি বিল্ড করে। সো অনেক বেশি কমিউনিটি, অনেক বড় কমিউনিটি আছে। দেখেন অন্যান্য জায়গাতে কি হয়, মানে আপনি ধরেন একটা জায়গাতে অ্যাপ্লাই করলেন, বিডি জবস থেকে অ্যাপ্লাই করলেন, যেটা আপনি বলতেছিলেন, বিডি জবস থেকে অ্যাপ্লাই করলেন, তার মানে এই না যে আপনার আসলে সিভিটা থাকবে। এর ভিতরে অনেক ধরনের বিষয় আছে যে সিভিটা আসলে আপনার ওদের জবের সাথে ম্যাচ করে কিনা, বা ম্যাচ করলেও লোক নিবে 2 জন, ম্যাচ করা সিভির সংখ্যা 10,000। সো ওই জায়গাটা থেকে যেটা হয়, রেফারেন্স পয়েন্ট গুলা কাজ করে। ওই রেফারেন্স পয়েন্টটা কমিউনিটি বিল্ড থেকে আসে, যেটা আইটি ট্রেনিং বিল্ডের আছে। তো এমন হয় যে বিডি জবসে পোস্ট দিছে, তার আগে সাবিল ভাইরা বলছে ভাই আমার কোম্পানিতে 2 জন লোক লাগবে, আপনি কিছু সিভিটা। তো আপনার সিভিটা তখন এসে যায়, শর্ট লিস্ট করাটা অনেক সহজ হয়। আর আপনার সিভি যদি অনেক ভালো থাকে, আপনি যদি অনেক ভালো প্র্যাকটিস করতে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনার জব পাওয়ার চান্সটা অনেক বেশি হবে। আর সাবিল আচ্ছা, ভাই এটার অ্যান্সারটা বলি আপনাদেরকে। হ্যাঁ, আপনারা যে কয়জন আছেন সবাইকে অ্যান্সার, যে আমার অ্যান্সার দিতে পারবেন সেই এখন ইনস্ট্যান্টলি জব অফার পাবেন। ইনস্ট্যান্টলি কি অ্যান্সারটা কি? সেটা হলো যে আপনারা জানেন বাংলাদেশে কতগুলা 300টার বেশি কিন্তু ব্যাংক আছে, কম বেশি লেনদেন হয়। হ্যাঁ, ছোটখাটো ধরুন বিকাশ, ইউক্যাশ বা মোবাইল বেস কোম্পানি আছে কিন্তু, যেমন পাঠাও কি মোবাইল ছাড়া চলতে পারবে? বা বিকাশ কি মোবাইল ছাড়া চলতে পারবে? বা নগদ? প্রত্যেকটা ব্যাংকের কিন্তু মোবাইল অ্যাপস আছে। এখন আমার আপনাদের প্রশ্ন, যেটা আপনি যারা উত্তর দিতে পারবেন সঠিক, বা যেটা বলতে পারবেন হ্যাঁ আমার আছে, তারা কিন্তু ইনস্ট্যান্টলি জবের একটা অপরচুনিটি পাবেন। বিকজ আমার জানা মতে সম্ভবত বিকাশ এখনো লোক নিচ্ছে। হ্যাঁ, মানে এরকম বিকাশ টাইপের কোম্পানি যারা মোবাইল অ্যাপস ডেভেলপ করে, এদের লোক নিচ্ছে। সো কি হবে, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে আপনাদের এই যতজন আছেন সবজনের মধ্যে মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং এর অটোমেশন পারেন, বা এরকম প্রজেক্ট আছে, জব এক্সপিরিয়েন্স দরকার নাই, ফ্রেশার, একেবারে ফ্রেশার, কিন্তু অ্যাপিয়াম দিয়ে একটা মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং এর প্রজেক্ট আছে, একটা প্রজেক্ট আছে, এরকম একজন হাত তুলুন তো। আমি কিন্তু রেফার করবো, কারণ বিকাশের যিনি কিউএ লিড তারেক ভাই, ওনার সাথে আমি বাংলাদেশে জব করেছিলাম প্রোটনিক্সে, তখন উনি কিউএ লিড ছিল। আমি আপনার জবের রেফারেন্স করবো, ইয়াটা সিভিটা, কোনো সমস্যা নেই। একজন একটা হাত রেজ করেন তো, যার অ্যাপিয়াম দিয়ে প্রজেক্ট আছে, কেউ পারবেন? আচ্ছা, আইটি ট্রেনিং বিডি কি করে? আইটি ট্রেনিং বিডি আপনাদেরকে এইরকম অ্যাপিয়াম দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং এর প্রজেক্ট হাতে কলমে দেখায় দেয়, এবং আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেয়। আপনারা বাসায় বসে ওই ক্লাসটা করবেন, অ্যাসাইনমেন্টটা করবেন, এবং কোথাও আটকে গেলে আপনাদেরকে হাত মানে ইনস্ট্যান্টলি 1-to-1 দেখাই দিবে আপনাদেরকে টিচারদেরকে নক দিলে। ঠিক আছে? সো এইভাবে আপনার সিভিতে যখন অ্যাপিএম এর প্রজেক্টটা থেকে যাবে, তখন কি হবে, আপনি ওই সকল কোম্পানিতে, মানে 300টা বেশি কোম্পানি কিন্তু, যারা কিন্তু মোবাইল অ্যাপস বাংলাদেশে কিন্তু ইউজ করা হয়, হ্যাঁ, ভালো ভালো কোম্পানি, বিকাশের স্যালারি কিন্তু মোর দেন 40 আপ। ঠিক আছে? মাই জিপি অ্যাপস যারা ইউজ করেন, মাই জিপি বা রবি, এই সকল কোম্পানি কিন্তু 30-40 আপ কিন্তু স্যালারি। এত ভালো ভালো স্যালারির জব আছে, বাংলাদেশে আছে, কিন্তু আপনাদের কাছে ওই প্রজেক্টটা নাই। তাহলে ভাই বলো তো ভাই, যে আপুটা বললো যে ভাই আপু আমার যে কোনো হোক জব লাগবে, এখন আপনি আপনিই বলেন যে আপনার কাছে যদি এখন থাকতো এই প্রজেক্টটা কমপ্লিট করা, আপনার যদি সিবিএ থাকতো, আপনাকে কল দিত না? ইন্টারভিউতে ডাক পেতেন আপনি? জি ভাইয়া। তাহলে এখন আপনাকে কি করতে হবে বলেন তো? অবশ্যই এই বিষয়ে আমার ধারণা থাকা লাগবে, বা হার্ড ওয়ার্ক করতে হবে, একটা প্রজেক্ট থাকতে হবে। এরকম যদি আপনার কাছে যদি এপিআই টেস্টিং এর প্রজেক্ট থাকে, মোবাইল অটোমেশন টেস্টিং এর প্রজেক্ট থাকে, ওয়েব অটোমেশন টেস্টিং এর প্রজেক্ট থাকে, ম্যানুয়াল টেস্টিং এর 8টা প্রজেক্ট যেটা বললাম আমি একটু আগে নামগুলো, এগুলো থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ডাকবে ইনশাল্লাহ। আপনি বলেন না যে এই কোর্স করে জব পাওয়া, একজন বললেন না জব, আপনি তো এগুলো যে আপনার কাছে থাকে, তাহলে আপনাকে ডাকবে নাকি যার নাই তাকে ডাকবে? আপনাদের কাছে প্রশ্ন আমার, বলেন আপু। যার এটাই, প্রজেক্ট গুলো যার আছে আসলে প্রজেক্ট আছে তাকেই ডাকবে আর তাকেই কি। কিন্তু ডাকবে। আচ্ছা, এখন আপনাকে ইন্টারভিউতে ডাকলো শর্ট লিস্টে 50টার মধ্যে। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ভাই আপনি কিভাবে এই প্রজেক্টটা করলেন,
হ্যাঁ, তাহলে আপনি অ্যান্সার দিতে পারবেন না রাবি আপু? জি ভাইয়া। আচ্ছা, কারণ কি আপনি নিজে করেছেন। যদি কেউ কপি পেস্ট করে তাহলে ধরেন কপি পেস্ট করে প্রজেক্ট অনেকগুলো আনাই যায়, এটা বিষয় না, একজনটা দেখে সেটা আলাদা বিষয়। কিন্তু ইন্টারভিউ বোর্ডে যদি কেউ কপি পেস্ট করে সে পারবে না। আর যদি আপনি নিজে করে থাকেন ডেফিনেটলি পারবেন। এভাবে কিন্তু জব গুলো হয়ে থাকে। এখন সবাই ক্লিয়ার যে কিভাবে জব হয় আর জি ভাই, কিভাবে বুঝতে পারছি। মানে সিভিতে। আমি হ্যাঁ আমি জাস্ট একটা থিং করতেছি যে আমি যদি আর 6 মাস আগে ভর্তি হতে পারতাম বা হ্যাঁ চেষ্টা করতে পারতাম, তাহলে হয়তো আপনার এই অপরচুনিটিটা আমি কাজে লাগাতে পারতাম। হ্যাঁ, এটা আপনি একা না, আপনার যদি 50 জন ফ্রেন্ড থাকে আপনি 50 জন ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন যে ভাই তোর কি অ্যাপিএম এর উপরে প্রজেক্ট আছে। আপনি দেখেন 50 জন ফ্রেন্ডই কিন্তু জানেই না, অ্যাপিএম এর নামই তো শুনে নাই যে অটোমেশন, মোবাইল অটোমেশন টেস্টিং একটা জগৎ আছে, এখানে একটা ভালো স্যালারি আছে। অনেকে জানে না। কারণ কিভাবে জানবেন ভাই, আপনাদের কম্পিউটার সায়েন্স তো আমরা যারা পাস করছি, হ্যাঁ, এদের তো, আমাদের তো বুয়েটেও নাই তো সফটওয়্যার টেস্টিং এর উপরে আলাদা কোনো টপিক। আপনার অন্যান্য ভার্সিটির মধ্যে খুব কমই আছেন যারা স্পেসিফিক ভাবে মোবাইল বা টেস্টিং, এসব টেস্টিং এর উপরে ডাইরেক্ট কোনো হ্যান্ডস অন কোর্স করেন। এভারেজে একটা সাবজেক্ট আছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তো সফটওয়্যার এখানে টেস্টিং, হ্যাঁ, কিছু সফটওয়্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং আছে আর কি। হ্যাঁ তো হ্যাঁ। তো এখানে ওখানে টুকটাক কিন্তু শেখায় আর কি। টুকটাক শেখানো হয়, কিন্তু ডাইরেক্ট ডিটেলস না, ইন্ডাস্ট্রি অ্যাপিএম লেভেলে এর উপর প্রজেক্ট করা হয় না। ডাইরেক্ট অ্যাপিএম এর উপর প্রজেক্ট করা হয় ডাইরেক্ট আপনার পুরো একটা পূর্ণাঙ্গ প্রজেক্ট সিএনএম এর উপরে শুধু। এটা এত সহজে না, এত আমি দেখছি তো কথা বলে। তো এগুলা হচ্ছে যে এজন্য কি হয়, আমি 2020 সালে আমি কিন্তু প্রথমে এসকিউটা আমি প্রথম বাংলাদেশে শুরু করি ফ্রিতে, এই পূর্ণাঙ্গ ভাবে। এবং আপনার খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যাচ, বেশি 36 ব্যাচ, এবং সবথেকে বেশি জব পাইছে ব্যাচের চেতে, সব থেকে বেশি জব পাইছে কারা সেটা দেখতে হয়। সবচেয়ে বেশি জব পাইছে আইটি টিম। আপনার খোঁজ নিয়ে দেখতে পারেন পুরো বাংলাদেশে, কারণ আমরা একটা কোর্স নিয়ে কিন্তু পড়ে আছি। বিকজ আমি যখন বাংলাদেশে ছিলাম তখনও দেখছি যে এসকিউটা অনেক ইজি টু আপনার লার্ন। বিকজ আমি তখন, আমার কোডিং ভালো লাগতো না, তখন আমি চিন্তা করছি কোন সেক্টরে গেলে সহজে আমি ঢুকতে পারবো। সো ডেভেলপিং ভালো লাগে না। তবে কি সফটওয়্যার টেস্টিং কিন্তু কোডিং আছে, অটোমেশন টেস্টিং, যারা ভালো কোডিং তারা অটোমেশন টেস্টিং ভালো করতে পারবেন, হ্যাঁ। সো বাট ওই কোডিংটা এত হার্ড না যতটা হার্ড আপনার ডেভেলপমেন্টে। সো ইজিলি আপনি ম্যানুয়াল টেস্টিং শিখে আপনি প্রাইমারি যেটা জব এপিআই টেস্টিং, ম্যানুয়াল টেস্টিং গুলো শিখে আপনি ইজিলি কিন্তু ইন্টার্ন বা জুনিয়র স্কিল ইঞ্জিনিয়ার হিসেবে 35 বা 25 বা 20,000 এইরকম একটা স্যালারি জব পেয়ে গেলেন, হ্যাঁ। এবার আস্তে আস্তে করে আপনি অটোমেশন শিখলেন, আপনার স্যালারি 50,000 হলো। আমরা কিন্তু আপনাদেরকে একটা কিছু কিছু সিভি দিতে, মানে ভিডিও দিতে পারি, যারা কিন্তু লাইভ এসে তাদের গল্পগুলো বলেছেন যে তারা কিভাবে স্টার্টিং এ 35,000 এর জব পেলেন, রিমোট জব পেলেন, হ্যাঁ। বা আমাদের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট কিভাবে 6 ডিজিটের উপরে স্যালারি পেলেন। সো এই যে গল্পগুলা, এই গল্পগুলা কিন্তু আপনাদেরকে কেন তানভীরকে নিয়ে আসা হয়েছে, কেন সে কিন্তু ব্যস্ত মানুষ, তাকে বলা হয়েছে এবং সে কিন্তু আপনার সামনে আসছে। কারণ আপনারা কিন্তু এই সকল কথাগুলো শুনলে ইন্সপায়ার হবেন। দেখেন, একটা ঘন্টার মধ্যে খুব যে বেশি আমরা আপনাদেরকে শিখিয়ে দিতে পারবো এটা কিন্তু সম্ভব না, হ্যাঁ। আপনারা সারাদিনের মধ্যে রোজা রেখেছেন, তারাবি নামাজ পড়েছেন, অনেক দিনের মধ্যে ব্যস্ত ছিল, তো এটার মধ্যে আপনারা যে 1 ঘন্টা বের করেছেন, এই 1 ঘন্টাকে কাজে লাগান। আমাদের হয়তো বা সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট আমাদের এই প্রোগ্রামটা চালু থাকবে। তো এই 10-15 মিনিটের মধ্যে আমরা চেষ্টা করবো আরো কিছু ডিসকাস করা, যেমন টেল মি অ্যাবাউট ইয়োরসেলফটা আপনি কিভাবে বলবেন। ইন্টারভিউ করছেন কিন্তু সবাই ফেস করবেন এটা, হ্যাঁ। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে সফটওয়্যার টেস্টিং এ কিন্তু মাশাআল্লাহ ভালো কি আছে। আহ, ইয়ে- এটা মেসেজ দিয়েছেন, একটু কোশ্চেনটা পড়ে নিই। একজন লিখছেন যে সিজিপি ম্যাটার করে না, সুন্দর একটা কোশ্চেন করেছেন। হ্যাঁ, আমি, আমার সিজিপিএ ছিল 2.54। আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করছি বিএসসি ইঞ্জিনিয়ারিং এ। সো এই 2.54 নিয়ে আমিও টেনশনে ছিলাম যে সিজিপিএ ম্যাটার করে কিনা। পরে যখন আমি আমার সিভিতে যখন ধরেন অনেকগুলো প্রজেক্ট থাকলো, হ্যাঁ আমি ইউএর ছিলাম, ঠিক আছে, আমি ইউএর 103 ব্যাচে ছিলাম। সো যখন দেখলাম যে সিভিতে, আচ্ছা দ্যাটস গ্রেট। আচ্ছা, তো সিভিতে যখন দেখলাম আমার অনেকগুলো প্রজেক্ট যখন দেখে তখন আমাকে ইন্টারভিউ ডাকে, হ্যাঁ। আর ইন্টারভিউ ডাকার আরেকটা জিনিস হচ্ছে রেফারেন্সটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেটা আপনার আইটি ইংরেজিতে কিন্তু পাবেন। কারণ 550 জনের বেশি কিন্তু খুবই কম, মানে বেশি কিন্তু, মানে কম ট্রেনিং সেন্টারে কিন্তু এত হিউজ একটা ক্রাউড কিন্তু খুব কমই জব, সাকসেসফুল জব পাইছে, হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। তো আপনার ফার্স্টে সিভিতে আপনার অনেকগুলো প্রজেক্ট থাকলো, থাকার পরে আপনাদেরকে ইন্টারভিউ ডাকলো। ইন্টারভিউতে প্রশ্ন করা হচ্ছে কি, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। ওকে, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ কি বলবেন? আপনাকে
এটা যে আপনাকে বলতে হবে এরকম যে আপনি কি কি প্রজেক্ট করেছেন। যেমন আপনি বলবেন আমি ম্যানুয়াল টেস্টিং এ যদি প্রজেক্ট করে থাকি, ম্যানুয়াল টেস্টিং এ টেস্ট প্ল্যান করেছি, তারপরে আমি টেস্ট কেস করেছি, বাগ রিপোর্টিং করেছি, তারপরে বলবেন এপিআই টেস্টিং করেছি, ওয়েব অটোমেশন টেস্টিং করেছি, কিন্তু আমার এপিআই টেস্টিংটা অনেক মজা লাগে। আপনারা বলুন তো সবাই নেক্সট কোশ্চেনটা কি নিয়ে করবে? এপিআই টেস্টিং কেন মজা লাগে? রাইট, এটাকে বলে মাইন্ড গেম, বুঝছেন? যে আপনার ইন্টারভিউটাকে আপনি সুন্দর করে ডাইভার্ট করে নেবেন। যে টপিকটা আপনি খুব ভালো পারেন আপনি লাস্টে গিয়ে বলবেন, এটা এটা একটা লার্নিং কিন্তু। হ্যাঁ, আমি আমেরিকা তো আপনার মানে আমার একটা অভ্যাস কি, খুব আমি ইন্টারভিউ দিতে পছন্দ করি, খুবই। আমি গত পরশুদিন একটা ইন্টারভিউ দিয়ে এসেছি। আমার আলহামদুলিল্লাহ গত পরশুদিন আমাকে ইনস্ট্যান্টলি কিন্তু ফাইনাল ইন্টারভিউতে আমাকে কনফার্ম করছে। আমি আলহামদুলিল্লাহ এই 2 তারিখে মানে আগামী আজকে তো ধরেন আগামী সোমবার 2 তারিখ আমেরিকান টাইমে আমি একটা আমেরিকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি স্পেক্ট আমি জয়েন করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে $152 বিলিয়ন কোম্পানি, অনেক বড় কোম্পানি এখানে। সো আপনার আমি জয়েন সুইচ করি আর না করি, আপনি ইন্টারভিউ দিবেন, অ্যাপ্লাই করবেন। আমি সবাইকে বলি, তানভীরকে এখনো বলি যে ভাই তুই অ্যাপ্লাই কর। অ্যাপ্লাই করতে কি টাকা লাগে? লাগে না, ঠিক আছে? সো আপনি ইন্টারভিউ দিলেন অনেকগুলা, আপনারা দেখবেন যে কি যে 10টা জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন একই রকম কোশ্চেন করতেছে। এরকম করে কিন্তু আমি 50টা কোশ্চেন একটা ব্যাংক বানাইছিলাম, মনে আছে তানভীর? ওই কোশ্চেন থেকে কিন্তু অনেক কমন পড়ে সপ্তাহ ইয়াতে হ্যাঁ, ইন্টারভিউতে। এটা একটা জিনিস, এটা আসলে আরেকটা আইটি ট্রেনিং বিটের প্ল্যান বলি। এই যে এখন যেটা হয়, আমাদের একটা গ্রুপ আছে, ঠিক আছে? সো এই জায়গাটাতে আমরা শেয়ার করি যে এই তোমার কাছে কি কি কোশ্চেন জিজ্ঞাসা, তুমি তো জায়গায় ইন্টারভিউ দিতে গেছিলে। সো এরকম গ্রুপ গুলাতে সবাই নিজেদের কোশ্চেন গুলা শেয়ার করে, ওটার বেসিসে আনসার গুলাও নিজে নিয়ে নেয়। কোশ্চেন আর হলো আনসার দুটোই সে পায় যায়। তার মানে এরকম যদি বাংলাদেশে আইটি কোম্পানি যদি 50টা থাকে, তাহলে 50টা আইটি কোম্পানির কোশ্চেন আর হলো অ্যান্সার আপনি জেনে গেছেন। আর আইটি টেকনোলজিতে এরকম 50টা কোশ্চেন কমই বলছে, এখন আরো বাড়ছে এগুলা। সো এই যে আলটিমেটলি এই কমিউনিটির কথাই বলতেছি, এরকম স্ট্রং কমিউনিটি আপনি কোথাও পাবেন না যেটা আইটি টেকনোলজি আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে। সো সো আপনাদের অন্য জায়গার কোশ্চেন গুলো আপনি পাচ্ছেন, অ্যান্সার পাচ্ছেন, অন্যান্য ইন্টারভিউ গুলো আপনি এরকম শর্টলিস্ট করা আছে, আপনি ইজিলি পেয়ে যাবেন, ঠিক আছে? এবং আপনি এখান থেকে দেখবেন যে কি 10টা 20টা কোশ্চেন, হ্যাঁ, সব কোম্পানি কমন কোশ্চেন করে। যেমন যেমন ধরেন একটা কমন কোশ্চেন বলে দিই আপনাদেরকে, স্ট্রেস যেমন হচ্ছে যে ইন্টিগ্রেশন টেস্টিং কি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে রিগ্রেশন টেস্টিং, হ্যাঁ, রিগ্রেশন টেস্টিং কি, এটা কমন কোশ্চেন, ঠিক আছে? এরকম কোশ্চেন গুলো আপনি এসকিউতে 100 মানে কমন পাবেনই। তো এরকম লিস্ট করে আমাদের কাছে সাজেশন অলরেডি বানানো থাকে, আমরা আপনাদেরকে শেয়ার করে দিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ। তো আমার যেটা টপিক হচ্ছে যে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। আপনি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আপনি আগে লিখে রাখবেন, হ্যাঁ, ভুলে যাবেন কিন্তু যে আপনি কোন কোন টপিকে ভালো বা কি কি টপিকে আপনার প্রজেক্ট করেছে। ধরেন আপনার 4টা প্রজেক্ট আছে, তো আপনি বলবেন আমার এই 4টার প্রজেক্ট এই টপিক এগুলো প্রজেক্ট আছে, কিন্তু আপনার একটা প্রজেক্ট খুব ভালো পারেন, তার লাস্টে গিয়ে বলবেন যে এটা আমাকে বেশি মজা লাগে, ঠিক আছে? তো এরপরে প্রজেক্ট গুলো হলো আপনি এইভাবে বললেন। এরপরে আপনি প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড দিবেন যে আপনি থাকেন কোথায় বা আপনার ইউনিভার্সিটি কোথায়, বা আপনার যদি সিজিপিএ মোটামুটি থাকে অনেক ভালো, আপনি বললেন সিজিপিএ। যদি সিজিপিএ কম, যেমন আমার মতন গরিব মানুষরা, হ্যাঁ, এরা হচ্ছে যে সিজিপিএটা দিবেনই না ঠিক আছে? তো আমার যেটা হয়েছে কি, আমার 2.54, আমি সিজিপিএ কোথাও ইউজ করতাম না, সিবিতে ইউজ করতাম না। তো মাঝে মাঝে আমাকে ডাকতো, মানে সব জায়গায় ডাকতো। তো আমাকে একবার ব্র্যাক ব্যাংকে ইন্টারভিউ দিতে গেছি, তো ওরা আমাকে বলতেছে যে ভাই তোমার সিজিপিএ কোথায়, আমরা তো 3 এর নিচে নিই না। হুম, তখন আমি বললাম যে ভাই আমি তো পড়ালেখা ভালো মতন করি নাই আন্ডার গ্রাজুয়েটে, এই জন্য আমার সিজিপিএ খুব একটা ভালো ছিল না, এই জন্য দিই নাই। ও আচ্ছা, ঠিক আছে। তো যারা সিজিপিএ একটু কম তাদেরকে তারা আমার অ্যাডভাইস হতেন যে সিজিপিএ না দেওয়া। আবার যাদের সিজিপিএ অনেক ভালো, ধরেন 3.8 এর উপরে, তারাও দিবেন না, কি বলে বা 9, এরা সিবিতে সিজিপিএ দিবেন না। কেন দিবেন না? কারণ হচ্ছে আপনাকে নিলে সে সবাই জানে আপনি দেশের বাইরে চলে যেতে পারেন। হ্যাঁ, আমাদের একটা স্টুডেন্টকে আমি একটা এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল একটা শেয়ার করি। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার আইএলটিএস এ তুমি এক্সাম দিয়েছো, তুমি রেখেছো ওটা, তোমার কি বাইরে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, আমার এই বছরের বাইরে যাওয়ার ইচ্ছা আছে। এখন বলেন, আপনাকে একটা কোনো কোম্পানি, প্রথমে তো আপনি কোম্পানি জয়েন করবেন, আপনাকে ট্রেনিং দিবে 6 মাস, তাই না? বা 4 মাস ট্রেনিং দিবে। আপনি 4 মাস ট্রেনিং নেওয়ার পরে আপনার কাছে সে ভালো কিছু আপনার বুঝতে বুঝতে তো আপনার 4 মাস লেগে যাবে, তাই না, কাজটা বুঝতে বুঝতে। তো তারপরে যদি আপনি যে 6 মাস পরে চলে যান, তাহলে আপনাকে কি কোম্পানি হায়ার করবে?
তো এটা নিয়ে আমি দেখো, একটা বলতে চাই, সাবিল ভাই শেষ করলে আমি বলবো বলো CGPA এর একটা বলো কথা। তারপর। এটা বেসিক্যালি হচ্ছে আমার কোম্পানিতে এই টেস্টিং এর জন্য রিক্রুটমেন্ট হচ্ছিল, তো ইন্টারভিউ বোর্ডে আমি ছিলাম আর কি। সো বুয়েটের একজন স্টুডেন্ট আসছে, তার সিজিপিএ 3.96। তো বুয়েটের মতো জায়গাতে 3.96 সিজিপিএ মানে হিউজ। সো এইচআর কেন তাকে ডাকছে আল্লাহ পাক ভালো জানে, এইচআর জানে আর কি, এইচআর ছিল। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার সিজিপিএ যে এত ভালো, তো আপনি বুয়েট থেকে এখানে আসছেন, তো বুয়েটের ম্যাক্সিমাম পোলাপানরা তো আসলে চলে যায়, দেশের বাইরে চলে যায়। পরে ওর একটা অ্যান্সার ছিল যে আমার ইচ্ছা আসলে দেশের জন্য কাজ করা, ঠিক আছে, মানে দেশপ্রেমিকের ভাব সে দেখাইছে আলটিমেটলি। পরে তাকে আমরা আসলে নেই নেই কজ হচ্ছে আমরা বুঝতে পারতেছিলাম সে এখানে আসছে জব এক্সপিরিয়েন্স দেখায় সে দেশের বাইরে চলে যাবে। সো একটু সিজিপিএ বেশি ভালো থাকলেও আপনাকে আসলে এখন ওইটাই বললাম আর কি, যে ডিপেন্ড করে ট্রেনিং। তাহলে তাহলে আপনাকে আরেকটা কোশ্চেন করবে যে বলো তুমি স্যালারি কত নিতে চাও, হ্যাঁ? এটা কিন্তু এটা খুব কমন কোশ্চেন। ক্রিটিক্যাল কোশ্চেন। এই একটা কোশ্চেন আপনি ইন্টারভিউ সব পেরেছেন, 4টা স্টেপ কমপ্লিট করেছেন, লাস্ট স্টেপে এটার জন্য আপনি বাদ, একটা ছোট্ট অ্যান্সারের জন্য এটা কিভাবে ফাইট করবেন আমি বলি আপনাদেরকে। আপনি সবার আগে ওই কোম্পানিতে যাওয়ার আগে, ইন্টারভিউ দেওয়ার আগে আপনি ওই কোম্পানির, হ্যাঁ, ইয়াকে জব করে তাদের লিঙ্কডিনে গেলে আপনি পাবেন, হ্যাঁ, যে এসকিউ ইঞ্জিনিয়ার জব করে কারা, পিপলে গেলে পাবেন লিঙ্কডিনে গিয়ে। সো ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই কত টাকা স্যালারি, আমি এই পজিশনে অ্যাপ্লাই করছি, সাধারণত কত টাকা রেঞ্জ হয়। ধরেন স্যালারি রেঞ্জ ধরেন 25,000 টাকা, আপনি বললেন 40,000 টাকা, তাহলে হবে? আরেকজন আপনার মতনই পেরেছে, সে 25,000 টাকা বললো, তাকে কাকে নিবে? বুঝতে পারছেন মানে ব্যাপারটা? আচ্ছা, একটা আবার কি আমার একটা গল্প বলি, রিয়েল লাইফের গল্প। ওইরকম করে লিঙ্কডিনে একটা আফরিন নামে একটা আপু, আমি তখন পোর্টোনিক্সে জব করতাম বাংলাদেশে, হ্যাঁ, উনি আমাকে নক করেছে, নক করে বলছে ভাইয়া আমি তো এরকম, প্রথমে নক করে বলছে ভাইয়া আমার তো পরীক্ষা এরকম, আমার কেমন কি টাইপের প্রশ্ন হতে পারে। আমি বলছি যে কি আমি তো আপনাকে ডাইরেক্ট প্রশ্ন দিতে পারি না, তবে আইডিয়া দিতে পারি এই টাইপের প্রশ্ন আসতে পারে। আর কোশ্চেনটা কিন্তু আমি তৈরি করেছিলাম ঠিক আছে, তো আমি আমার কোশ্চেনটা আমি পোস্ট করতে পারি না, তো ইলিগাল হয়ে যায়। তো আমি তাকে একটা আইডিয়া দিয়েছিলাম। তো দেখেন লিঙ্কডইন কত কাজে আসে। তারপরে যখন উনি আমাকে বলছে ভাইয়া আমার তো ফাইনাল রাউন্ডে হয়েছে, এখন স্যালারি কেমন হতে পারে, তো ও বলছে ভাই আমাকে আমাকে আমি 30,000 টাকা বলবো। তো আমি তো জানি যে কি আমাদের কোম্পানিতে 52 বা 50 থেকে 70,000 টাকা হচ্ছে রেঞ্জ, যদি 1-2 বছরের এক্সপিরিয়েন্স থাকে, হ্যাঁ, ফোটোনিক্সে। তো আমি বলছিলাম যে আপু আপনি 50 থেকে 70,000-এর মধ্যে বললেন, হ্যাঁ। তা আপু বলেছিল যে আপু ইন্টারভিউতে 52,000 টাকা বলেছিল, তো আপুকে 52,000 টাকাই দিছে, ঠিক আছে। তো উনি যদি একটু বাড়ায় বলতো তো বাড়া হতো, তার মানে কি উনি কিন্তু 30,000 টাকা বলার জন্য উনি মেন্টালি প্রিপারেশন নিয়েছেন, হ্যাঁ। তো এই জন্য আপনি যে কোম্পানিতে যাবেন কিংবা যে কোম্পানি অ্যাপ্লাই করবেন ওই কোম্পানির কারো কাছ থেকে জেনে নেবেন যে এই কোম্পানির রেঞ্জটা কত, তাহলে আপনি খুব বেশিও বলবেন না, আবার কম বলে তো আপনার লস, এই তাই না? জায়গাটাতে যে আরো কিছু আছে, যেমন আপনি হেল্প পাইতে পারেন, গ্লাসডোর থেকে রিভিউ নিতে পারেন, ঠিক আছে, রাইট, গ্লাসডোর থেকে আপনি ভালো একটা পজিটিভ ভাইব পাবেন, ঠিক আছে। আবার যেটা রাইট, হয় এটা আসলে মানে অনেক সময় এমন না যে ওদের বাজেটের বাইরেও আপনি স্যালারি পাবেন, লাইক দ্যাট। ওদের বাজেট হচ্ছে 35,000 টাকা ফ্রেশার, ঠিক আছে, বা আপনি আপনি ইন্টারভিউ এমন মানে কোশ্চেন আপনার অ্যান্সার গুলা এত মানে ইন্টেলিজেন্ট ছিল, বা আপনি এত বেশি কঠোর পরিশ্রম করে ইন্টারভিউ দিতে গেছেন, তো আপনি কিন্তু এমনও বলতে পারেন যে আমার এক্সপেকটেশন আসলে 50,000 টাকা, বাট ওদের বাজেট কত, বাজেট হচ্ছে 30 থেকে 35, বাট আপনার বাজেট হচ্ছে, আপনি বলছেন কত, 50। বেসিকটা হচ্ছে গিয়ে তখন ওরা আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি এত কেন জীবন করছেন। মানে এটা আমার কোম্পানির ক্ষেত্রে বলি, আমার কোম্পানিতে এরকম একটা স্টুডেন্ট, মানে তার আসলে এক্সপেকটেশন ছিল হচ্ছে 70, তাকে উল্টা কোশ্চেন করছে যে তুমি 70 কেন নিতে চাও। তার অ্যান্সার ছিল হচ্ছে গিয়ে আমার এক্সপিরিয়েন্স ডাজন্ট ম্যাটার, আমি কি পারতেছি আর আমার কি স্কিল, ঠিক আছে, এইটার উপর ডিপেন্ড করে মার্কেট ভ্যালু অনুযায়ী আমার স্যালারি হচ্ছে 70। তো তাকে কিন্তু আলটিমেটলি আমার কোম্পানি পরে 70 দিয়ে নিছে আর কি। সো এটা সব কোম্পানিতে হয় না, মানে সো বাজেটটা শুনে নেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, আপনাকে ক্লাস ডোর এই ক্ষেত্রে অনেক হেল্প করে। আচ্ছা গেল এই কোশ্চেন। আমার আরেকটা কোশ্চেন ইন্টারভিউতে আসে, সেটা হচ্ছে যে আগামী 5 বছর পরে, হ্যাঁ, তুমি নিজেকে কোথাও দিতে চাও অথবা তোমার ফিউচার প্ল্যান কি। এইখানে কিন্তু অনেকেই কিছু কিছু ভুল করে থাকে, যে ভুলগুলো আপনারা করবেন না, হ্যাঁ। তো যেমন আপনি আপনার ফিউচার প্ল্যান যে বললামই, তো একটা ভুল অবশ্যই করবেন না, বিদেশে যাওয়া আপনার ফিউচার প্ল্যান আছে, এটা কখনোই কি বলা যাবে? হ্যাঁ সাইদ ভাই, বললে এটা এটা বললে আর হবেই না। হ্যাঁ
প্রতীক ভাই কি বলা যাবে? না, বলা যাবে না, ঠিক আছে। আচ্ছা, থাকলে গোপন তারপরে রাখতে হবে আর কি। হ্যাঁ, আবার কি আরটা ফিউচার প্ল্যান হচ্ছে আপনি বলতে পারেন যে আমার আসলে কি ডেভেলপমেন্ট বা সাইবার বা ডাটা সায়েন্স আমি হতে চাই, ডাটা সায়েন্টিস্ট হতে চাই। হ্যাঁ, কিন্তু আমি এখন আপাতত জবে ঢোকার জন্য এসকিউ তে ঢুকতেছি, ঠিক আছে। তার মানে কি আপনি এসকিউ তে এই ঢোকার, ধরনের answer আসে ভাই। হ্যাঁ, আসে না এরকম answer? হ্যাঁ, যে আমি ডাটা সায়েন্স আমার প্যাশন, হ্যাঁ, বা আমার হচ্ছে সাইবার সিকিউরিটি প্যাশন, কিন্তু আমি আপাতত এসকিউ ঢুকতেছি। তার মানে কি আপনি এসকিউ থাকবেন না বেশি দিন ভাই, ঠিক আছে। সাবেল So, ভাই এই কিন্তু এই কাজ করছে। সাবেল ভাই যে কিউতে বাংলাদেশে চাকরি বাকরি করে, এখন বাইরে চলে গেছে সাইবার সিকিউরিটি চাকরি করে। না, আমি 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 আসলে 5 থেকে 10 বছর চিন্তা করি, হ্যাঁ, যে কি হতে পারে। আমি যখন শুরু করেছি প্রথম 2019 সালে, তখন কিন্তু এসকিউ এত ডিমান্ডিং ছিল না। এসকিউ হ্যাঁ, কে তখন ডেভেলপার ইন্ডাস্ট্রিতে খুবই কম মানুষজন কিউতে কাজ করতো। তখন আমি আজ থেকে 5 থেকে 10 বছর চিন্তা করছি 10 বছর পরে কি হতে পারে। তখন চিন্তা করছি যে এসকিউ এটা আগামী 5 থেকে 10 বছর পর বুমিং হতে পারে। কারণ কি, এসকিউ এটা নিউ ইয়র্কে তখন খুবই ডিমান্ডিং ছিল। আমার ভাবি আবার নিউ ইয়র্কে এসকিউ ইঞ্জিনিয়ার ছিল। তো তারপরে যখন আমি চিন্তা করলাম যে 5 বছর হয়ে গেল, যখন 2022 সাল 23 সাল হয়ে গেল, তখন চিন্তা করলাম যে এআই যখন চলে আসলো, তখন চিন্তা করলাম এআই আসছে যেহেতু, তাহলে তো আমাকে এখন এমন কিছু একটা চুজ করতে হবে যেটা বিদেশে, বাংলাদেশের ক্ষেত্রে না, বাংলাদেশের জন্য আগামী 10 বছর 20 বছর আই বিলিভ এসকিউ ভালো 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 পজিশন থাকবে আগামী 10 বছর ইনশাল্লাহ, বা 5 বছর ইনশাল্লাহ। বাট কিন্তু ম্যানুয়াল টেস্টিংটা কিন্তু টিল নাও বাইরের দেশে, আমি কিছু ফ্রিল্যান্সিং এর কাজটা হালকা পাতলা করি। সো যেটা ম্যানুয়াল টেস্টিং এর জন্য ওই যে এসআরএস রিভিউ, সফটওয়্যার রিকোয়ারমেন্ট বা সিস্টেম আর্কিটেক্ট যেটা আছে আর কি, সফটওয়্যার আর্কিটেক্ট বা সিস্টেম আর্কিটেক্ট রিভিউর কিছু কাজটা মাঝে মাঝে করি আর কি। সো ওই আচ্ছা, জায়গাগুলোতে কিন্তু এআই দিয়ে মানুষজন যা কাজ করে নিয়ে আসে, আপনি সমান এগুলোকে রেড মার্ক করতে পারবেন, ঠিক আছে। রাইট। তো ওই জায়গাটা কিন্তু আলটিমেটলি এআই খাইতেই পারবেন, ওই জায়গাতে সফটওয়্যার এআই আপনার সবকিছু নিতে পারবে না, ঠিক আছে। এআই হয় কোন পার্টটা করবে আমি বলে দিই। অটোমেশনের যে কোডিং পার্টটা আছে না, এটা অটোমেশনের কোডিং তাও পার্টটা, পারে না ভাই, তাও পারে না, না, কোডিং এটা পারে না, মানে এখনো মানে বেশি পারে অনেকেই, না। কিন্তু কি 1 বছর পরে পেরে যাবে ভাইয়া, এআই অবস্থা ওকে খুব ভালো, হ্যাঁ। ওকে ভাই, এআই কে হ্যাঁ, আমি বলি এই জায়গাটাতে একটু অ্যাড করি। সো মানে আমাকে আমার কোম্পানি যেটা হয়েছে কার্সারের পেড অ্যাকাউন্ট দিছে। সো হরিবার ওকে আমি একটা কথা বললাম আর ও কাজ করে দিবে এমন না। দেখেন, আপনি একটা কাজ করতেছেন, ধরেন কোডিং এর একটা কাজ করতেছেন, ধরেন যে সাম ফাংশনটা আপনি টেস্ট করবেন, ঠিক আছে। সো এআই কে আপনাকে বলতে হবে কিন্তু যে তুমি এই সাম ফাংশনটা টেস্ট করার জন্য, ঠিক আছে, 2টা প্যারামিটারের ভ্যালুকে বিভিন্ন ভাবে তুমি লিমিট রেঞ্জে, ঠিক আছে, ডোমেন রেঞ্জ যেগুলো আপনি ছোটবেলা করে আসছেন, ডোমেন রেঞ্জ গুলা এই জায়গা থেকে কাজে লাগে। যাই হোক, ইউনিট টেস্টিং এর ব্যবস্থা বিভিন্ন ধরনের ডোমেন মানে বা ডোমেন রেঞ্জ সারমর্ম কথা ধরে হচ্ছে নিয়ে যে এআই তোমাকে আমাকে বলে হেল্প দিতে হবে। করবে, তাই রাইট, না, কিন্তু হেল্প করবে, বলে দিতে এআই হয় কে ওকে, আপনি চালাতে যেটা গিয়ে তার লোক বলবেন। লাগবে। রাইট, ওকে আপনি যেটা বলবেন সেটা করবে। আপনি একটা শুধু শুধু এমনি ভাইব কোডার মতন একটা আন্দাজি বলে দিবেন, ও কিন্তু আন্দাজি কাজ করে দিবে, আপনার এক্সপেকটেশন রেজাল্ট মিট করবে না। তার মানে হুম, ওকে যে আপনি বলবেন, ওকে বলার জন্য কিন্তু আপনাকে জানতে হবে, জানার কাজটা হুম, কিন্তু আপনাকে করতে হবে, এটাই। রাইট, রাইট। আচ্ছা, এরপরে আর একটা কোশ্চেন যেটা ইন্টারভিউতে খুব কমন আসে, হুম, সেটা হচ্ছে যে আহ, আপনি এসকিউএ কে কেন চুজ করলেন, ঠিক আছে, বা আপনার, হ্যাঁ, এটা তো আপনার সাথে আলোচনা করলাম প্রথমেই। এবং এরপরে আরেকটা কোশ্চেন যে আপনার স্ট্রেংথ এবং উইক পয়েন্ট বলেন, মানে আপনি নিজেকে কোন জায়গাতে আপনি 2টা স্ট্রেংথ পয়েন্ট বলেন, 2টা উইক পয়েন্ট বলেন। এই কোশ্চেনটা কিন্তু খুব কমন আসে। আপনারা কি এটা এর আগে কখনো শুনেছেন? শুনছি ভাইয়া। মানে আমার ক্ষেত্রে যদি মানে আমাকে জিজ্ঞেস করেন সেক্ষেত্রে আমি বলবো আমার মুখ চলে কম, হাত চলে অনেক বেশি। এটা আবার কেমন কথা? আচ্ছা, আচ্ছা, এখন আহ আপনার আপনাকে এই কোশ্চেনটা কিন্তু গুছিয়ে বলতে হবে, এমন ভাবে বলতে হবে যেন এই কোশ্চেনটা আপনার মানে অন্যদের চেয়ে আলাদা হয়, তাই না। আপনাকে তো 100 জনের মধ্যে থেকে একজন নিবে, তাই না, সবাই তো বুঝতে পারছেন। তো আপনাকে এমন ভাবে কোশ্চেনটা বা এমন ভাবে আপনাকে ইয়া করতে হবে যেন আপনি ওই 100 জনের মধ্যে আপনি যেন সবচাইতে মানে এই কোশ্চেনটা অ- বেশি করে ভাই প্রি স্ক্রিনিং এ, ঠিক আছে, প্রি স্ক্রিনিং টেস্টে এই কোশ্চেনটা খুব বেশি পাবে। স্ট্রং পয়েন্ট হ্যাঁ, এইটার কোশ্চেন আর কি, ঠিক আছে, স্ট্রং পয়েন্ট বলা, উইক পয়েন্ট বলা। তা আমি একটু হিন্টস দিতে পারি, মানে স্ট্রং পয়েন্ট গুলা বলবেন হচ্ছে আপনার কি কি, মানে ওই যে ওরা জব রিকোয়ারমেন্ট দেয় না, সো জব রিকোয়ারমেন্টের ভিতরে যা যা
ডিফাইন্ড পয়েন্ট থাকে, ওগুলাকে আপনি স্ট্রং পয়েন্ট বলবেন, যেগুলোকে স্ট্রং পয়েন্ট বলবেন। আর উইক পয়েন্ট বলবেন হচ্ছে, ধরেন আপনি মানুষের সাথে একটু মানে কনজারভেটিভ থাকেন, একটু কথাবার্তা কম বলেন, ঠিক আছে, এটাকে মানুষের আরো সুন্দর ভাবে দেওয়া যায়, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা সেটাই বলে আসলে ভাই আমি ঠিক বুঝাতে আছে, চাই। এগুলো একটু উইক পয়েন্ট বলবেন, মানুষ বেশি রাইট, বিশ্বাস রাইট। করি, এই জন্য ঠকে যাই। না, এটা এগুলো weak point এটা বলবেন। ও যেটা বললো এটাও যায়, কিন্তু আরো সুন্দর করে গুছিয়ে বলা যায়। যেমন উইক পয়েন্টটা আমি একটা কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না করি, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমি ওটার উপর লেগে থাকি, হ্যাঁ। তো এটা একটা পজিটিভলি উইক পয়েন্ট, ঠিক আছে। এটা উইক পয়েন্ট না, এটা পজিটিভলি উইক পয়েন্ট, ঠিক আছে। তো আপনাদেরকে আপনাদের আহ, এই টাইপের অনেকগুলো কোশ্চেন আছে, হ্যাঁ, যেগুলো কিন্তু খুব কমন কোশ্চেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই কোশ্চেন গুলো একটা গ্রুপে শেয়ার করা। আচ্ছা, আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি বানাইলাম, ঠিক আছে। তো এই গ্রুপে আপনারা চাইলে জয়েন করতে পারেন। আমি চেষ্টা করব এই কমন কোশ্চেন গুলো এই গ্রুপের মধ্যে শেয়ার করতে। আমি তো সবাইকে 30 সেকেন্ড সময় দিলাম। আমাদের আসলে সময় শেষ, আমরা 7 মিনিটের মধ্যে আমাদের প্রোগ্রামটা শেষ করে দেবো, হ্যাঁ। তো আমরা যেহেতু বলেছিলাম শুরুতে যে আমরা আজকে ফিউচার নিয়ে কথা বলবো, বলেছি কি কি শিখতে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। তারপরে আমাদের কি কি ইন্টারভিউ কোশ্চেন আসে সেগুলো নিয়ে আলোচনা করতেছি। তো আপনারা এই গ্রুপে আসেন, আমি আমার আশা করি আপনাদেরকে গ্রুপে আহ এগুলো শেয়ার করতে পারবো যে কি কি টাইপের কোশ্চেন গুলো আসলে আমাদের এখানে আসে, হ্যাঁ। আর আরো কিছু জিনিস, সেটা হচ্ছে আমি আমার লিঙ্কডইনটাও শেয়ার করে দেবো আপনাদের কাছে এই গ্রুপের মধ্যে, ইনশাল্লাহ। আমি আরো 2টা কোশ্চেন কমন নিয়ে কথা বলবো লাস্টে, শেষ করার আগে। তার আগে একটু কিছু কোশ্চেন নিয়ে নিই আপনাদের কাছে, যদি কারো কোনো কোশ্চেন থাকে। আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে? দীপ বা নুরুল আমিন, কান্তিদা আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন আপু। ভাইয়া আমি শিখতে চাই, শিখতে পারবো। আমার রিসেন্টলি জব প্রয়োজন, তো আমি চাই যে উম, ভালো কোনো রিসোর্স থেকে শিখবো। উম, তো আমার কিভাবে প্রজেক্টগুলো রিপ্রেজেন্ট করব সেটা নিয়ে আমার সমস্যা। যেমন আমি এফিআই পোস্টম্যান ইউজ করে এফিআই টেস্ট করেছি। তো সেই জন্য আমি কি করেছি, আমার জ্যাঙ্গোতে কিছু এক্সপিরিয়েন্স ছিল, সেজন্য আমি জ্যাঙ্গো যে রেস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে এপিআই নিচে প্রথমে বানিয়েছি, মানে পরে আমি এপিআই টেস্ট করেছি। এখন আমি বুঝতেছি না যে এটা মানে আমি যে টেস্ট করেছি এগুলো কিভাবে অ্যাড করব সিভিতে। চমৎকার, চমৎকার কোশ্চেন করেছেন। আচ্ছা, আপনি ধরেন আপনি তো অনেক ভালো এপিআই বানিয়ে তারপর টেস্ট করেছেন, অনেকগুলো এপিআই ফ্রিতে পাওয়া যায় অবশ্যই, ডোন্ট ওয়ারি, আপনি আরো ভালো কাজ করেছেন। আপনি এই জিনিসটাকে 2 ভাবে বলতে পারবেন, হ্যাঁ। রিপ্রেজেন্টিংটা অনেক সুন্দর, কিন্তু দেখেন আমি কিন্তু মানে আমরা কি করি যে নিজেকে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন তত সুন্দর। কিন্তু আপনি প্রথমে কি করবেন, আপনি বলবেন 2টা, যে আমি এপিআইটা বানাইছি, যে আই ক্যান ডেভেলপ এপিআই, সো দিস ইজ দ্য লিঙ্ক অফ মাই এপিআই, ঠিক আছে। তারপরে আপনি বলবেন কি, আমি এটা এই পোস্টম্যান দিয়ে ডিজাইন করেছি। সো পোস্টম্যানের একটা ব্যাপার আছে, নাম আছে ডকুমেন্টেশন, জানেন তো না? ডকুমেন্টেশন কি লিখতে হয় পোস্টম্যানের? না ভাইয়া আমি জানি না। আচ্ছা, এটা একটু শিখে নিয়েন কিভাবে ডকুমেন্টেশন লিখতে হয়। তো পোস্টম্যানের একটা টুলস আছে, নাম হচ্ছে এপিআই যে ডকুমেন্টেশন বলে এটাকে। এপিআই ডকুমেন্টেশন বলে। আর নিউম্যান আছে, নিউম্যান দিয়ে কি হয়, এই পোস্টম্যানের যে রিপোর্টটা জেনারেট হয়, ঠিক আছে, নিউম্যান দিয়ে। সো ওটা একটা সুন্দর চার্ট বোর্ড থাকে, সুন্দর একটা পিডিএফ এরকম মানে এইচটিএমএল ডকুমেন্টেশন দিয়ে দেয়। তো এইগুলো আপনি একটা গিটে আপনি রেখে দিবেন, ঠিক আছে, এই রিপোর্ট গুলা, ঠিক আছে আপু। তারপরে জি। আপনি রিপোর্টটা রেখে দিবেন, তাহলে ওই যে কোনো মানুষ দেখলেই বুঝতে পারবে যে আসলে আপনি এই রিপোর্টটা আপনি বানিয়েছেন, হ্যাঁ। গিটে, অথবা যারা গিটটা শিখতেছেন তারা হয়তো বা ড্রাইভেও রাখতে পারেন, লিঙ্ক দিতে পারেন। বেস্ট হচ্ছে গিটে রাখা, ঠিক আছে। কোশ্চেন পেয়েছেন? আর হ্যাঁ, আর আরো হুম, পোস্টম্যান দিয়ে এপিআই টেস্ট তো খুবই সহজ একটা বিষয়। তো আমার আমার কনফিউজ থাকি অনেক সময় যে জিনিসগুলো তো অনেক সহজ রিপ্রেজেন্ট করা, বা কিভাবে আরো বেশি বেশি অ্যাড করা যায় সে আপনার জিনিসটা। সহজ জিনিসটাই তো অনেকে পারে না আপু। আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে এপিএমটাও অনেক সহজ, মোবাইল অটোমেশনটা এখানে কয়জন পারলো বলেন? আপনি একা একা না, আরো 10টা মানুষকে জিজ্ঞেস করেন, খুব কম মানুষ পারে। তো এই সহজ গুলোই কি আপনি করেন না? 10টা জিনিস করে আপনাদেরকে তো গঠন ভাবে দেখানো হবে, আমাদের কোর্স যদি করেন আপনি, এখানে সুন্দর করে হাতে ধরে দেখানো হবে যে এপিএম গুলো কিভাবে করছেন, এরপরে সেলেনিয়াম দিয়ে কিভাবে করছেন, ঠিক আছে। তারপরে আপনি আর্ট আছে, প্লে রাইট একটা খুবই হট টপিক এটা কিন্তু, হ্যাঁ। এটা দেখে বোঝেন কিভাবে করতেছেন, সেটা রাখবেন, ওকে। আচ্ছা, জি।
তো আপনি গ্রুপে কি অ্যাড হয়েছেন কিনা জানি না, গ্রুপে অ্যাড হলে আপনি আমাদের রেকর্ডিংটা গ্রুপে পেয়ে যাবেন আশা করি, যারা লেটে জয়েন করছেন। প্লাস কিছু কিছু আমরা যেটা বললাম ওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, এবং এটাও চেষ্টা করবো কি কি প্রজেক্ট করা উচিত আসলে। হ্যাঁ, আপনাদের ফ্রেশার হিসাবে কি কি প্রজেক্ট থাকলে আপনারা কল পাবেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি জব পেয়ে যাবেন ইন্টারভিউর পরে। সো এটা আমি আপনাদেরকে গ্রুপের মধ্যে চেষ্টা করবো বলার। গ্রুপের লিঙ্ক যারা এখনো পাননি আমি আবারও দিচ্ছি গ্রুপের লিঙ্কটা। এরপরে আচ্ছা ভাইয়া, আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা তুমি সার্টিফিকেট তো দিবেন না আপনাদের এখানে কোর্স হ্যাঁ, শেষে? আমাদের সার্টিফিকেট দেওয়া হয়, এবং আপনারা বাংলাদেশে যেগুলো ট্রেনিং আছে এককভাবে আইটি ট্রেনিং বিডি সব থেকে পুরাতন এবং সব থেকে সফল বলতে গেলে এই দিক দিয়ে সফল যে সব থেকে বেশি ট্রেনিং করা স্টুডেন্টকে ট্রেনিং করাইছি আমরা, এইভাবে সফল, প্লাস সব থেকে বেশি জব পাইছে এবং মার্কেটে আপনার আইটি ট্রেনিং বিডি স্টুডেন্ট এসকিউতে সব থেকে বেশি আলহামদুলিল্লাহ এইভাবে সফল মানুষ চিনে। আপনারা যে কোনো কোম্পানিতে গেলেই জিজ্ঞেস করতে পারেন যে আইটি ট্রেনিং বিডি কেউ আছে কিনা বা পরিচিত আছেন, মোটামুটি পাবেন ইনশাল্লাহ। এই যে আপনাদের তানভীর ভাইয়ের মতন আরো সিনিয়র বড় ভাইরা আছেন, ও তো ব্যাচ 12 মনে হয়, এরকম আরো 1 2 3 4 ব্যাচের স্টুডেন্ট গুলো আরো বড় 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 পজিশনে আছেন ইনশাল্লাহ। সো আপনারা এটা সার্টিফিকেটটা মূল্যায়ন করে আশা করি। আচ্ছা, তারপরে কোশ্চেন করেছেন একজন, রেকর্ডিংটা কি ইমেলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, নিজের ওয়েবসাইট থেকে কি এক্সট্রা বেনিফিট পাওয়া যায়? নিজের ওয়েবসাইট থেকে এক্সট্রা বেনিফিট, আপনি তো ডেভেলপার, আপনাকে হান্ট করবে না, তাই না? আপনি আপনি এটা করতে পারেন, আপনার ওয়েবসাইটটা থাকলে আপনি ওই ওয়েবসাইটের একটা টেস্টিং করতে পারেন, বা আপনি যে কোনো ওয়েবসাইট করতে পারেন। সো আপনার টেস্টিং আপনার স্কিল গুলো চাইবে তারা, কারণ আপনাকে ডেভেলপার হিসেবে আপনাকে ইয়া করবে না, তাই না? আচ্ছা, অ্যাজ এ ফ্রেশার আই উইল নেগোশিয়েট অ্যাবাউট স্যালারি। অ্যাজ এ ফ্রেশার নেগোসিয়েশন তখনই করতে পারবেন, হ্যাঁ, যখন দেখবেন যে ওদের রেঞ্জ, ধরেন কথার কথা আপনি কি বললো যে আপনি কত টাকা স্যালারি নিবেন, হ্যাঁ, তো আপনি তখন নেগোশিয়েট এভাবে করবেন, আপনি জানেন যে ওদের রেঞ্জ হচ্ছে 25,000 টাকা, হ্যাঁ, আপনি বলবেন যে আমার এক্সপেকটেশন 30, ঠিক আছে? তখন ওরা আপনাকে বলবে যে আমাদের তো হচ্ছে 20 20 আমরা আপনাকে মানে আমাদের চাচ্ছি, তা আপনি জানেন কিন্তু যে 25 দিবে, তখন আমরা ঠিক আছে লাস্ট থেকে আপনি 25 হলে মনে করি যে আমি আমার, শুনেন কথা বলার মধ্যে একটু ব্যাপার আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি এইভাবে বলবেন না যে 25 দিলে করবো নাহলে করবো না, এইভাবে কিন্তু আপনি বলতে পারবেন না। হ্যাঁ, বলতে হবে এভাবে যে আমি মনে করি যে আমার 25 দিলে আমি খুবই বেশি মোটিভেটেড হতাম এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে বেস্ট আউটপুট নিয়ে আসতাম। কথা মনে থাকবে এটা সবারই? জি ভাইয়া, থাকবে। হ্যাঁ, ইয়া করে বললো অ্যারোগেন্ট দেখানো হবে না কিন্তু, হ্যাঁ, অনেক কিন্তু এই জায়গাতে খুব ইয়া হয়, ঠিক আছে? আচ্ছা, আর একটা জায়গা আছে রেকর্ডিংটা মেল, হ্যাঁ দেওয়া হবে। নিজের ওয়েবসাইট থাকলে কি এক্সট্রা বেনিফিট? আচ্ছা, আর একটা কি ভেন্ডর সার্টিফিকেট ফ্রেশার হিসেবে বিডিতে খুব কমই কোম্পানি চাই। আচ্ছা, ওকে। আর জন্য লিখছেন রেকর্ডিংটা, হ্যাঁ, অ্যাজ এ ফ্রেশার এই এক্সাম দিয়ে সার্টিফিকেট অ্যাচিভ করা পসিবল। আপনি আইএসটিকিউবি দিতে পারেন, আমিও আইএসটিকিউবি সার্টিফাইড ছিলাম, হ্যাঁ, এটা ফ্রেশার হিসেবে দিতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ফাউন্ডেশন ঠিক আছে, বাট আইএসটিকিউবিটা, জি বলেন। ভাই আমার আরেকটি কোশ্চেন আছে। বলেন। ধরুন ম্যানুয়াল টেস্টিং এ আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করলে ভাগ রিপোর্টিং করতে পারি বিভিন্নভাবে। ভাগ রিপোর্টিংটা ইম্পর্টেন্ট। আপনি ম্যানুয়াল টেস্টিং এর ভাবে আপনি প্রথম দিকে বলছিলেন যে বিভিন্নভাবে যে ডকুমেন্টেশন দেখানো যায় বা বিভিন্ন কিছু করা যায়। তো আমার আসলে ওরকম ভাবে ইন্টারেস্ট কম। আমার কিরকম ইন্টারেস্ট, আমি ধরুন জেমিটার বেসিক ইউজ সবকিছু আমার ইন্টারেস্টটা কিরকম, আমি সবকিছু নিয়ে একটা কম্বাইন যে নলেজটা পেতে চাই, ওইটা আমার মধ্যে খুব বেশি, যে আমি কম্বাইন নলেজটা পেতে চাই। কিন্তু এতে করে আমার সিভিতে কি আমি যদি সবকিছুর বেসিক বেসিক কিছু কাজ এভাবে প্রজেক্ট করে দেই, এটা আমার সিভিতে কতটা ভালো ইফেক্ট ফেলবে? নাকি আচ্ছা, আমি ওটাই চেষ্টা করব যে একটা জিনিসকে ম্যানুয়াল টেস্টিং এর জিনিসগুলোকে সুন্দরভাবে সবকিছু একটু প্রেশারাইজ হয়েও একটু কমপ্লিট করা বিভিন্ন সাইডে, নাকি আচ্ছা, আমি আপনার যেভাবে। অ্যান্সার কোশ্চেন বুঝেছি আপু, খুবই সুন্দর চমৎকার একটা কোশ্চেন করছেন। হ্যাঁ, যে আপনার জিনিসটা ভালো লাগে না কিন্তু আপনি এটা করবেন কিনা, ঠিক আছে? আচ্ছা, আপনার মতন 10 জন অ্যাপ্লাই করলো, একজন নিবে, ঠিক আছে? 22,000 না, মাত্র 10 জন অ্যাপ্লাই করলো, একজন নিবে। মানে আপনার চেয়ে ওই ছেলেটা বা ওই মেয়েটা সুন্দর ডকুমেন্টেশন করে টেস্ট প্ল্যানিং কি এটা এটা প্রজেক্ট করে ফেলো, ডকুমেন্টেশন করে টেস্ট প্ল্যানিং এর। হ্যাঁ, এটা ম্যানুয়াল টেস্টিং এর কথা বলছি, কিন্তু ম্যানুয়াল টেস্টিং এটা 8টা কিন্তু প্রজেক্ট করা যায়।
এরপরে কিন্তু সে আরেকটা সুন্দরভাবে ইয়া করলো, সেটা হচ্ছে যে টেস্ট মাইন্ড ম্যাপ, ঠিক আছে। তারপরে সে কি করলো, টেস্ট স্ট্র্যাটেজি, হ্যাঁ, ডকুমেন্টেশন করে সুন্দর করে একটা প্রজেক্ট বানালো। তারপর সে টেস্ট কেস বানালো। তানভীর কিছু বলবো ভাইয়া? হ্যাঁ, আর কোশ্চেনটা ছিল বেসিক্যালি এরকম যে উনি কিছু মডিউল লাইক দ্যাট ম্যানুয়াল টেস্টিং এন্ড টু এন্ড শেষ করলো, আবার ধরেন যে কিছু হচ্ছে এসডি মানে অটোমেশনের জন্য যেগুলো আছে, অটোমেশনের জন্য উনি কিছু প্রজেক্ট রাখলো, কিছু প্রজেক্ট রাখলো না, এই টাইপের কোশ্চেন ছিল আই থিঙ্ক। মানে আপু মনে হয় এই কোশ্চেনটাই করছেন, রাইট? জি ভাই, আমি বিভিন্ন সাইট থেকে সবকিছুর বেসিক কিছু প্রজেক্ট বুঝছি, করে সিভিটা আপনি ওই কিছু জিনিসটাই বেসিক আমার রাখবেন নাকি কোশ্চেনটা হচ্ছে এন্ড টু এন্ড সব রাখবেন, মানে সবকিছু ও ডিটেইলস? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। একটা কম্বাইন সবকিছুর একটা হ্যাঁ নলেজ হ্যাঁ, আমার এমনিতেই আপনি নেওয়ার যেহেতু জন্য। ফ্রেশার, নলেজ রাইট? রাখলে আপনার জন্য, হ্যাঁ, সব কিছুরই নলেজ থাকলে আপনার জন্য কি হবে, অন্য জায়গা থেকে আগিয়ে যাবেন। আর বেসিক যে ফ্রেশার জব, এর জন্য অত ডিপ ভাবে আপনার কাছে কখনো এক্সপেক্ট করে না। এটা ফ্রেশার হিসেবে আপনি জব রাইট, রাইট, আপনি করবেন। তো একদম ফ্রেশার, রাইট? সো ফ্রেশার হলে কি আপনার হয়, deep ধরেন ওদের যে জব ডেসক্রিপশন থাকে, সেই জব ডেসক্রিপশনে যা যা আছে সেগুলো আপনার সিভিতে থাকলে, ওই সিভিটা এখন তো এআই তে শর্টলিস্ট করে, সো ওই আপনার সিভিটা শর্টলিস্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে। আপনি ম্যানুয়াল টেস্টিং এর জন্য এন্ড টু এন্ড সব দিলেন, বাট অটোমেশনের জন্য কিছু একটা লিখলেন না, আপনার সিভিটা বাদ করে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। আর ফ্রেশার হিসেবে সবকিছুই মোটামুটি পারেন এমনটা এক্সপেক্ট করে। ভাই আমার কোশ্চেনটা ছিল, আমি আমি বুঝতে পারি যে ম্যানুয়াল টেস্টিং এর ধরন বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করে। আপনি ম্যানুয়াল টেস্টিং এ এক্সপার্টিজ একটা বিষয় দেখলেও সেটা আপনাকে ডাকার সম্ভাবনা আছে, কিন্তু আমার মেইনলি ওই জিনিসগুলো করতে ভালো লাগে না। আমি চাই যে বিভিন্ন কিছু নিয়ে বেসিক জিনিসগুলো করতে, অল্প অল্প করে করতে, সবকিছু নিয়ে কম্বাইন একটা নলেজ নিজের রাখা, এই জিনিসটার হ্যাঁ, প্রতি আমার ইন্টারেস্ট। আমি কি হ্যাঁ, এভাবে আগাবো, আপনি কারণ আপনি আমি অবশ্যই আপনি অবশ্যই আপনি যে প্ল্যানটা ছিল, আপনার এই প্ল্যানটা, মানে আপনি যেটা বললেন যে মিনারেলের জন্য ডিটেলস, এটা খুব কম প্রমাণিত হয়, আর মোটামুটি সবকিছু রিসার্চ ম্যাক্সিমাম কোম্পানি তার রিটেনিং বিটি যেটা হয় হেল্প করে আর কি, যে ওই সিভি কিভাবে আসলে আপনি সাজাবেন, কোন কোম্পানির জন্য কিভাবে সাজাবেন, এটা আসলে মাইন্ড ম্যাপ দিয়ে দেয় আর কি। ঠিক আছে, সো জি ওটা ভাই, হেল্প পাবেন। জি ভাই, ধন্যবাদ ভাই। আর আরেকজন হাত রেখেছে, নাহিয়ান। নাহিয়ান বলে আমাদের মোটামুটি শেষের পর্যায়ে, আমরা অল্প 2-1 মিনিট কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো। তো আমরা একটু ভাইয়া আমি কোশ্চেন বলেন, নাহিয়ান। আমার কোশ্চেনটা ছিল হচ্ছে যে আমি ম্যানুয়াল টেস্টিং মোটামুটি পারি আলহামদুলিল্লাহ, এখন অটোমেশনটা হচ্ছে আমার ফোকাস। তো আমাদের মানে আমি একটু রিসার্চ রিলেটেড, মানে আমি একটু রিসার্চ ব্যাকগ্রাউন্ডের। আমার অলরেডি ভালো কয়েকটা পেপার পাবলিকেশন আছে ভালো ভালো জায়গায়। তো আমার অ্যাকচুয়ালি লাইনটাই হচ্ছে এটা, যেমন আমার ইউআই নিয়ে কাজ, তারপর হচ্ছে আমার এইচসিআই বিসিআই এগুলো নিয়ে কাজ। তো এগুলোর সাথে কি সফটওয়্যার কোয়ালিটির বা কোয়ালিটির ক্ষেত্রে কোনো এফেক্ট ফেলবে? অ্যান্ড আরেকটা কোশ্চেন হচ্ছে যে সফটওয়্যার কোয়ালিটিতে কি রিসার্চ করার কোনো ফ্যাসিলিটি আছে কিনা, মানে কোনো স্কোপ আছে কিনা? রিসার্চ, আচ্ছা, সফটওয়্যার কোয়ালিটির রিসার্চ অবশ্যই আছে। যেমন ধরেন আইটি পুলি আপনার বিভিন্ন পেপার আছে, আপনি সার্চলে দেখবেন। আমিও রিসার্চের সাথে আছি। আইটি পুলিতে দেখবেন সফটওয়্যার টেস্টিং এর যে প্ল্যানিং আছে বা টেস্ট কেস আছে, এগুলো নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রিসার্চ করে, কত অল্প সময়ে কত তাড়াতাড়ি মানে টেস্টিং করে, যেটা নিয়ে অনেকে রিসার্চ করছে। বাট এটা হচ্ছে যে আপনার পিএইচডি বা মাস্টার্স এর রিসার্চ থিসিসের জন্য হবে। হ্যাঁ, আপনার ইন্ডাস্ট্রি তো আর আপনার এসব নিয়ে আপনাকে ভ্যালু দিবে না, কারণ ইন্ডাস্ট্রি তো প্র্যাকটিক্যাল কাজ চাই, তাই না, কোম্পানি। সো এগুলো যদি আপনি পিএইচডি করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি কিছু ইউনিভার্সিটির কিছু প্রফেসর জানি, যেমন ব্রিংহামটন ইউনিভার্সিটি আছে, ওরা কি বলে এটা নিয়ে কাজ করে। তারপরে আপনার আরো কিছু ইউনিভার্সিটি আছে, যেমন ধরেন বার্সেলোনা, এটা নিয়ে ভাইয়া কি টেস্টিং রিলেটেড রিসার্চের কাজ করতেছেন, রাইট? করতে যাচ্ছে। আমার অ্যাকচুয়ালি হচ্ছে যেমন হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, তারপর হচ্ছে আপনার ইউআই নিয়ে কাজ, মানে ইউআই হিউম্যান কম্পিউটার তো কাছাকাছি জিনিস। তো সফটওয়্যার কোয়ালিটির ক্ষেত্রে তো আমাদেরকে অনেক সময় এই জিনিসগুলো চেক করতে হয়, লোড টেস্টিং, তারপর হচ্ছে ইউআই এর ক্ষেত্রে ইউআই চেক আপের কিছু বিষয়পত্র আইএস আছে। তো এগুলো কি আমাদের কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা? আমার অ্যাকচুয়ালি কোশ্চেনটা এরকম ছিল না যে আমি অ্যাকচুয়ালি রিসার্চের ব্যাকগ্রাউন্ডে চলে যাব। আমার ইন ফিউচার ইচ্ছা যে আমি যেই কোম্পানিতে বা যেখানে আমি জব করব, বা আমার যে জবের জব মানে জব করব, জব করার একটা পর্যায়ে গিয়ে আমি
যেমন পোস্টম্যান, নিউম্যান, তারপর হচ্ছে আমাদের জে মিটার, এরকম যেমন সফটওয়্যার আছে, এই যে এগুলো যে টেস্টিং করে, আমারও ইচ্ছা আছে কোম্পানি কি আমাকে সেই রকম কখনো ফেসিলিটিস গুলা দেয় কিনা বাংলাদেশ বা দেশের বাইরে, যে নতুন কোনো টুলস কে ইনভেন্ট করা বা নতুন কোনো টুলস নিয়ে গবেষণা করা বা নতুন কোনো এমন কোনো টেস্টিং প্রসেস আমার মাথায় আসলো যে টেস্টিং প্রসেসটা আমি নতুন ভাবে হচ্ছে তৈরি করতে চাই, এবং হচ্ছে সেটা কোম্পানি কি আমাকে ফ্যাসিলিটেট করবে কিনা। এটা একটা মানে প্রোডাক্ট বেস রিসার্চ কোম্পানি ফ্যাসিলিটেট করবে আপনাকে যদি কোম্পানি ধরেন অনেক মানে ভালো রিসোর্স থাকে, ভালো টাকা পয়সা থাকে। আমি ক্যাটালন স্টুডিও নিয়ে আমাকে এরকম 4 মাস সময় দিয়েছিল, হ্যাঁ, রিসার্চ করে এটা ভালো কিনা অটোমেশনের জন্য, মোবাইল অটোমেশনের জন্য। সেটা আমাকে ফটোনিক দিয়েছিল। তা আমি এটা নিয়ে রিসার্চ করেছিলাম, রিসার্চ করে পেলাম যে, পরবর্তীতে পেলাম যে হ্যাঁ, ক্যাটালন স্টোর অনেক ফাস্ট করা যায়, কোনো কোডিং লাগে না, খালি ড্র্যাগ এন্ড ড্রপ করলে হয়। কিন্তু এখানে কিছু ড্রব্যাক আছে, যেটা জন্য আমরা ফাইনালি এটা ইমপ্লিমেন্ট করিনি। ঠিক আছে, সো এরকম আপনাকে কিছু কিছু কোম্পানি দিবে আপনাকে রিসার্চ, বিশেষ করে স্যামসাং R&D বাংলাদেশের কোম্পানি, এটা কিন্তু ভালো রিসার্চ সুযোগ পাওয়া যায়। ঠিক আছে, সো আর কার কোনো কোশ্চেন আছে? আপনারা একটু কাইন্ডলি আনমিউট করে ইয়া করতে পারেন, আপনারা আনমিউট করে হচ্ছে কথা বলতে পারেন। ঠিক আছে, আমাদের এখানে জুম্মার দিন তো আমাকে হচ্ছে 12:30 মানে 12:40 বাজে, আমি হয়তো 2-3 মিনিট পরে রেখে দেবো, কারণ আমাদের জুম্মার নামাজে পড়ে দিতে হবে। সো আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। আনমিউট করে সরাসরি বলে বলে ফেলেন। লিঙ্কডইন প্রোফাইল প্লিজ ভাইয়া আপনাদের, তাহলে হচ্ছে। আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন ভাইয়া? হ্যাঁ জি জি, আছে আছে, জয়েন হয়েছি। আচ্ছা, তাহলে আমি তখন ড্রাইভ করতেছি, বিকজ আমাদের তো সময় হয়ে গেছে জুম্মা নামাজের। হ্যাঁ, সরি টু সে। জি জি, তো আমি দিয়ে দেবো পরে ভাই আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে, জি জি জি। আচ্ছা, আমাদের এখানে অবশ্যই অবস্থা হচ্ছে খুবই খারাপ। খারাপ বলতে গেলে ঠান্ডা ঠান্ডা অবস্থা খুবই খারাপ আমাদের এখানে। তো আমি আপনাদেরকে আর কোনো কোশ্চেন যদি থাকে আপনারা বলতে পারেন। আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া আপনাদের কোর্স প্রাইস কত, কত দিনের জন্য এটা? আর ফ্রেশারদের জন্য কোন কোর্সটা করতে হবে? একটাই কোর্স ভাইয়া, একবারে 0 থেকে অ্যাডভান্স পর্যন্ত। কোর্স প্রাইসটা একটু যদি বলতেন। আচ্ছা, আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছেন? জি ভাইয়া। আচ্ছা, আমাদের কোর্স হচ্ছে কোর্স প্রাইস হচ্ছে 10,000 টাকা। তো এখন স্পেশাল ডিসকাউন্ট চলতেছে, সম্ভবত 8,500 টাকাতে আপনারা এখন ভর্তি হতে পারবেন। আগামী কালকে একটা ক্লাস আছে, যারা ধরেন ভর্তি হতে চান, হয়তো বা একদিনের মধ্যে তো টাকা একটু সম্ভব না, হয়তো বা যদি ভর্তি হতে পারেন কালকে থেকে ভর্তি হয়ে মানে ক্লাস করতে পারেন। যদি কারো এরকম প্রবলেম হয় যে ভাই আমরা 1 সপ্তাহ পরে বা কিছু 2-3 দিন পরে টাকা দিয়ে ভর্তি হবো, বাট আমি ক্লাস করতে চাই, আগামী কালকে ক্লাসটা আপনারা করতে পারেন ইনশাল্লাহ। সো এখন কালকের মধ্যে ভর্তি হয়ে গেলে আপনারা কি বলে 8,500 টাকার মধ্যে আপনারা ভর্তি হতে পারবেন। এমনিতে আমাদের কোর্স ফি 9,000 টাকা, এবং এটা 2টা ইনস্টলমেন্ট দিতে পারবেন, এই আর কি। ভাইয়া আপনাদের তো মেসেঞ্জার গ্রুপ আছে, মানে এটা তো আমি একটা অ্যাড এর মাধ্যমে পাইছিলাম। তো ওখানে মানে আপনাদের অ্যাড এর ওখান থেকে ভিউ প্রোফাইলের থেকে যে মেসেজ আমি নক করেছিলাম, ওখানে প্রশ্ন করলেই তো আমি অ্যান্সার পাবো না আপনাদের কোর্স ওখানে সম্পর্কে? প্রশ্ন করলে পাবেন। তারপর আমাদের এখানে যে গ্রুপটা আছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপ, জি জি জয়েন ভাইয়া। করেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে? জি ভাইয়া জি। ওখানে প্রশ্ন করলেও পাবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো কোশ্চেন আছে কি? তো কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকের মতন এখানেই ইয়া করে দিই। আহ, আচ্ছা, আর কি আপনাদের কেমন লাগলো আজকে প্রোগ্রামটা? আশা করি কিছু না কিছু ইনফরমেশন পেয়েছেন। তো আমি তানভীরকে থ্যাংক ইউ জানাই, যে তানভীর তার ব্যস্ত সময়ের মধ্যেও সে এসেছিল, আমাদের এখানে টাইম দিয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ তানভীর। ওয়েলকাম সাবির ভাই, জাযাকাল্লাহ খাইরুন। তো সবাইকেই ধন্যবাদ। আর সবাই দোয়া করবেন হেদায়েতের জন্য আমার। আর বেসিক্যালি হ্যাঁ, যে কোনো অবশ্যই, কোশ্চেন হ্যাঁ। হলে, যে কোনো কোশ্চেন যদি রেজ হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলাতে অ্যাড করেন, মানে আমি অ্যাড হবো নি। যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, হ্যাঁ, বা আমাকে তানভীরকে নতুন নতুন প্রশ্ন দিতে করতে পারেন। পারেন। আমি ফ্রি, মানে আমি আসলে নলেজ গেইনার,
মানে আপনাদের কাছ থেকে শিখতে আসছে বেসিক্যালি। সো আমি জানি আমরা না সবাই so শিখতে, আমিও limitation, so শিখি, আমার ইচ্ছা প্ল্যান শিখার ছিল যে কোনো শেষ এরকম নেই। যে আপনাদের সবার কাছ থেকে কোশ্চেন নেব, তো আমি নিয়ে শিখবো আর কি। তো এই সুযোগ হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আসে আর কি, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে কিছু কোশ্চেন টোশ্চেন করলেও করতে পারেন, হেল্প নিতে পারেন। সো হেল্প করা আসলে অনেক সবের কাজ। সবাই হেদায়েতের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ভালো থাকবেন অবশ্যই সবাই। দোয়া। আসসালামু হ্যাঁ, আলাইকুম। আমরা দোয়া করি। ওয়ালাইকুম সালাম। আর আরেকটা জিনিস একটু বলি সবাইকে, যে আপনারা তানভীরের প্রতি অনুরোধ, যে তুমি ধরো তোমার কোম্পানি যদি কোনো জুনিয়র নেওয়া হয়, হ্যাঁ, তো এখানে তো অনেকেই আছে যে আহ, ওকে, সো এই জায়গাটাতে ওই যে একটা ভাই মনে কোশ্চেন নিয়ে যে টেস্টিং, মানে টেস্টিং এর রিসার্চ করে, সো আমার কোম্পানিটা মানে আমাদের রিসার্চ টিম আছে। সো আমি অলরেডি এখন যেটা করতেছি ওই এপিআই, এখন তো সব এআই তে কোড করে, তো এপিআই তে কোড করার কারণে এই এপিআই রিস্ক ফ্যাক্টর বের করার জন্য ওরকম কোনো টুলস নাই। সো আমি এখন ওই টুলস এর সাথে কাজ করতেছি। সো রিসার্চে কাজ হচ্ছে। সো রিসেন্টলি আমাদের একটা ওই ওয়ার্ল্ড ব্যাংকের একটা বড় একটা প্রজেক্ট ঢুকছে। সো রিক্রুটমেন্ট শুরু হবে, কিউএর তে লোক লাগবে আর কি। সো হোপফুলি আমি আপনাদেরকে অবশ্যই প্রিফার করবো। মানে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখানে জয়েন করে আছেন, টাইম দিয়েছেন বা পরিচিত হলো, এই কানেকশনটাকে কিভাবে কাজে লাগানো যায়। যেমন ধরো তুমি যদি তোমার ইনফরমেশনটা, লাইক তোমার ওই জবের যখন পজিশন ওপেন হবে, হ্যাঁ, ওইটা যদি তুমি একটু এই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতা, তুমি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে, তাহলে অনেকে কি হতো, এখান থেকে জবের হ্যাঁ হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ ওপেনিংটা গ্রুপে জয়েন। পাইতো। So, আপনারা শিওর কি শিওর। সবাই বুঝছেন যে কানেকশন কিভাবে তৈরি করতে হয়? এটা কিন্তু একটা কানেকশন, ঠিক এটা আছে? এটা নেটওয়ার্কিং অনেকে রাইট। করেন। হ্যাঁ, 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 রাইট। এরকম কিন্তু অনেক মানুষ কিন্তু এভাবে কিন্তু কানেকশন তৈরি করে, এবং আমাদের কিন্তু এরকম তানভীরের মতন 550 জন বেশি স্টুডেন্ট কিন্তু বিভিন্ন জায়গায় জব করতেছে। সো এদেরকে যদি আপনারা রিচ আউট করতে পারেন, এদের লিস্টও আছে, আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা যদি চান। এই গ্রুপে আপনারা আশা করি অনেক কিছু পাবেন ইনশাল্লাহ। সো এভাবে কানেকশন তৈরি করেন। আর যদি কেউ জবে, মানে আমাদের সাথে কোর্সে জয়েন করতে চান, কালকে যদি কেউ আমাদের ডেমো ক্লাসটা করতে চান, আমি চেষ্টা করব এই গ্রুপে ক্লাসের লিঙ্ক দিয়ে দেওয়া। এর মধ্যে কি যারা ভর্তি হয়ে যেতে চান তারা ভর্তি যেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আমি আসলে আপনাদের সাথে পরিচিত হতে পারে আমারও অনেক ভালো লাগছে। সমস্ত প্রশংসা আল্লাহ। আবারও বলি, বিকজ আল্লাহ সুস্থ না রাখলে আমরা আপনাদের সাথে কথা বলতে পারতাম না, এরকম প্রোগ্রামও নিতে পারতাম না। আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, এবং অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এতে মুসলিম আমরা এভাবে শেষ করি, এভাবে শুরু করি। তো আরো যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে বা আরো কিছু থাকে, আমাদেরকে আমাকে পাবেন, আর তানভীরকে গ্রুপে পাবেন। আশা করি ভালো থাকবেন সবাই। কালকে যদি ক্লাস করেন, তাহলে কালকে আপনারা ডেমো ক্লাস এই লিঙ্ক গ্রুপে দিয়ে দেবো। আর ভর্তি হলে আশা করি আপনারা তো দেখা হবে রেগুলার। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমাদের প্রোগ্রামটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।